ওকে, তো হ্যালো এভরিওয়ান। আজকের আমাদের এই ফ্রি ওয়েবিনার অন এসএমই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিজে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ওয়েবিনারে আমাদের সাথে আছেন আমাদের কোম্পানির সিইও রেয়ার আল সামির ভাই, আমাদের কোম্পানির ফাউন্ডার এবং ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সামির ভাই আছেন, এবং আমাদের সাথে গেস্ট হিসাবে আজকের আছেন শাহনওয়াজ খান ভাই, যিনি অ্যাডমিন অফ ইনভেস্টর ক্লাব অফ বাংলাদেশ অ্যান্ড সিইও সেভেন ব্রিজ ক্যাপিটালের। সো আশা করছি যে আজকের ওয়েবিনারটা খুব ভালো এবং একটা ইনসাইটফুল একটা ওয়েবিনার হবে সকলের জন্য। সো আমি উইদাউট এনি ফার্দার ডিলে আমি রেয়াল সামিল ভাইকে একটু রিকোয়েস্ট করব আপনি স্টার্ট করার জন্য এবং ভাইয়ার সাথে একটা স্মুথ কনভারসেশন রান করার জন্য। ফর দিস আমি ব্যাক এন্ডে আছি, যদি কোনো কিউরিজ থাকে, কোনো কিছু থাকে, আমি ব্যাক এন্ড থেকে অবশ্যই সাপোর্ট দিচ্ছি। আর সকল পার্টিসিপেন্টদেরকে বলবো আপনাদের মাইকটা মিউট করা আছে। আমরা ওয়েবিনারের মাঝখানে হচ্ছে শেষের দিকে আমরা এসে কোশ্চেন অ্যান্সার সেশন নিব। আর এর মাঝে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনার জন্য চ্যাট বক্স অন আছে, আপনারা সেখানে কোশ্চেনগুলো ড্রপ করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সামির ভাই, ফ্লোর ইজ অল ইউর। থ্যাংক ইউ সো মাচ সামিউল ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। সো আমি আসলে আজকের এই ওয়েবিনারটার হোস্ট হিসেবে থাকবো, এবং আজকের এই ওয়েবিনারটা শুরু করার আগে আমি কিছু বিষয় আসলে অ্যাড্রেস করতে চাই আপনাদের সবাইকে। সো এসএমই বা আসলে লাইক স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা আমাদের ইকোনমিতে আসলে একটা বিশাল ভূমিকা রাখে, এবং আমাদের ইকোনমিক জিডিপি প্রায় 25% কিন্তু এসএমই থেকেই আসে। এবং বাংলাদেশে বর্তমানে প্রায় 8 মিলিয়ন বা 80 লক্ষ এসএমই কাজ করছে, এবং যারা প্রায় 2.5 কোটি মানুষের কর্মসংস্থান করছে। কিন্তু আমরা যদি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশের আসলে দেখি, তাহলে ভিয়েতনাম, শ্রীলঙ্কা কিংবা কম্বোডিয়া এসব জায়গাতে আসলে ইকোনমিতে এসএমইর অবদান আরো বেশি, 40%, 50%, কিংবা কখনো কখনো আরো বেশি। অ্যাট দ্য সেম টাইম আসলে আমরা যারা ইনভেস্ট করে থাকি, আমরা সবাই জানি যে এখন একটা হাই ইনফ্লেশন রেট আসলে চলছে। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, 1 বছর পরে আসলে আপনার টাকার ভ্যালুটা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে আসলে ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট কিন্তু আপনার যে ওয়েলথটা, সেই ওয়েলথটাকে আসলে ডাইভার্সিফাই করতে এবং ইনক্রিজ করতে আসলে বেশ ভালো ভূমিকা রাখতে পারে। আর সেক্ষেত্রে এসএমই ইনভেস্টমেন্ট কিন্তু আসলে আপনাদের ওয়েলথ ইনক্রিজ কিংবা হচ্ছে আপনাদের মানিটারি ভ্যালু আসলে ইনক্রিজ কিংবা ব্যাংক ক্যাপিটাল ইনক্রিজের ক্ষেত্রে আসলে একটা ভালো ভূমিকা রাখতে পারে। সো এই জন্য আসলে আমরা এই এসএমই ইনভেস্টমেন্ট নিয়ে এই ওয়েবিনারটা আয়োজন করেছি, এবং এই ওয়েবিনারে আমার সাথে শাহনওয়াজ ভাই আছেন। উনি ইনভেস্টার্স ক্লাব বাংলাদেশের এডমিন এবং সেভেন ব্রিজেস ক্যাপিটালের সাথে সেভেন ব্রিজেস ক্যাপিটালের সিইও হিসাবে কাজ করছেন, এবং ইনভেস্টার্স ক্লাব বাংলাদেশ আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এসএমই ইনভেস্টমেন্ট গ্রুপ হিসাবে কাজ করছে গত 4-5 বছর ধরে, এবং প্রতি মাসেই দেখা যাচ্ছে যে কয়েক কোটি টাকা আসলে ডিসবার্স করা হচ্ছে ইনভেস্টার্স ক্লাব বাংলাদেশ থেকে। তো সেক্ষেত্রে আসলে আমি শাহনওয়াজ ভাইকে আসলে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনারে। শাহনওয়াজ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া চলছে, আপনাকে পেয়ে উই আর রিয়েলি গ্রেটফুল। আশা করি আজকে আমাদের যারা 76 জন আমাদের সাথে জয়েন করেছে এসএমই ইনভেস্টমেন্ট নিয়ে জানার জন্য, তারা আসলে আজকের এই ওয়েবিনার থেকে আসলে অনেক কিছু শিখতে পারবে। সো আপনি যেহেতু এই ফিল্ডে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সো সেক্ষেত্রে আসলে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আজকের ওয়েবিনারে। জি, ইনশাল্লাহ আমিও তাই আশা করছি, এবং আমিও খুবই আনন্দিত আপনাদের সাথে জয়েন করতে পেরে। এবং থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি, আজকে আমাকে এখানে আপনারা গেস্ট হিসেবে ডেকে আনার জন্য। এবং হোপফুলি উই উইল হ্যাভ আ গুড ডিসকাশন, এবং এসএমই ইন্ডাস্ট্রির উপরে আজকে অনেক ভালো একটা ফ্রুটফুল ডিসকাশন হবে আশা করছি। ইনশাল্লাহ ভাইয়া। সো আমি আসলে আজকের ডিসকাশনের শুরুতে আমি একটু আইসিবি সম্পর্কে জানতে চাবো, যে আইসিবি কিভাবে আসলে কাজ করছে, এবং এসএমই ইন্ডাস্ট্রি, ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে আইসিবি আসলে কিভাবে ভূমিকা রাখছে। জি, সো যদি আমাকে শুরু থেকে বলতে হয়, আইসিবি বিং দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য মানে ইনিশিয়েটর অফ দিস প্ল্যাটফর্ম, আমি এটা এমন একটা পার্সপেক্টিভে তৈরি করেছি, এবং এটা আমাদের যাত্রা শুরু হয়েছে অক্টোবর 2021 থেকে। সো আলহামদুলিল্লাহ, অল দিস ইয়ার্স উই হ্যাভ বিন ডেভেলপিং, উই হ্যাভ বিন ইমপ্রুভিং আওয়ার সিস্টেম, এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি অনেক উদ্যোক্তাদের সাথে, অনেক বিজনেসদের সাথে, এবং প্রতিনিয়ত আমরা তাদেরকে ফান্ডিং দিচ্ছি। এবং আমাদের দেখা দেখি মানে আমাদের সামনেই আমরা লাইভ এক্সাম্পল পাচ্ছি যে অনেক বিজনেস প্রগ্রেস করছে, অনেক বিজনেস ইমপ্রুভমেন্ট আসছে, তাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে, এবং তারা লিটারালি এক্সপ্যান্ড করতে পারছে, যেটা আগে করতে পারে নাই। বিকজ আমরা জানি যে ফিনান্সিয়াল সেক্টরগুলো আমাদের বাংলাদেশে বা অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা ফরম্যাটে কাজ করে, যেখানে সবাই এই অপরচুনিটিগুলো অ্যাভেল করতে পারে না।
সো কিপিং দ্যাট পার্সপেক্টিভ ইন মাইন্ড ওই ইনিশিয়েটিভ থেকে ওই থট থেকে আমাদের যাত্রা শুরু যে আমরা যদি এরকম একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মটাকে স্ট্যাবলিশ করতে পারি যেখানে দের উইল বি ইনভেস্টার্স অ্যালংসাইড উদ্যোক্তারাও থাকবে, যেখানে সবার একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে, যেখানে ইনভেস্টররাও ইনভেস্ট করতে পারবে এবং উদ্যোক্তারা যে বা অন্টারপ্রেনাররা তারাও যেন ফান্ডিংটা সোর্স করতে পারে ইন অর্ডার টু ক্যারি দেয়ার বিজনেস ফরওয়ার্ড। তো 2021 থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু দেখেছি, এখনো কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সেক্টরে আমাদের কিছু ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে রিসেন্টলি এবং ওগুলো নিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজ করছি। এবং আসলে বলতে গেলে অনেস্টলি আমরা উই আর নট ইভেন দিস টিপ অফ দিস আইসবার্গ, মানে বাংলাদেশই যদি আমি কনসিডার করি, এটা খুব বড় একটা দেশ না, আমরা সবাই জানি, বাট স্টিল এখানে আসলে এত অপরচুনিটি এবং এত মানে কাজ করার জায়গা আছে, ইমপ্রুভ করার জায়গা আছে, যে আমরা আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, বাট উই ক্যান ফিল যে এই সেক্টরটা আসলে এত বড়, ইন্ডাস্ট্রিটা এত বড়, যে আমরা যদি অনেক ভালোভাবে করি তাহলে হয়তো আমাদের অনেক লার্জ একটা টিম লাগবে, অনেক সফিস্টিকেটেড একটা সিস্টেম লাগবে এটাকে পুরোপুরি কার্যকর করার জন্য। বাট আল্লাহর রহমতে আমরা করে যাচ্ছি, আমাদের টিম আছে, আমাদের টিম বড় হচ্ছে এবং আমরাও অনেক বিজনেসদের সাথে যুক্ত হয়ে কাজ করছি আজকে অনেক দিন, এবং ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ অনেক কিছু প্ল্যানিং নিয়ে আগাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য নাইস ব্রিফ অ্যাবাউট আইসিবি অ্যান্ড আইসিবির যে কন্ট্রিবিউশন নিয়ে আপনি আসলে বললেন, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন ছিল। সো আমি আসলে নেক্সট কোশ্চেনে চলে যাব, যে আমরা তো আশেপাশে আসলে অনেক ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেখি, কিন্তু আসলে অ্যাজ অ্যান ইনভেস্টর আসলে তার আসলে কোন জায়গাটাতে ইনভেস্ট করা উচিত, কিভাবে তার ক্যাপিটালটা গ্রো করা উচিত, এটা কিন্তু খুবই আসলে কনসার্নের একটা বিষয়। তো সেক্ষেত্রে আমার কোশ্চেনটা হচ্ছে, বিং আ ফাউন্ডার অফ আইসিবি অ্যান্ড আপনারা আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং প্রতি মাসে কয়েক কোটি টাকা ফান্ড ডিসবার্স করছেন, অনেকগুলো কোম্পানি আপনাদের সাথে কাজ করছে। সো সেক্ষেত্রে আসলে সঠিক ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা আসলে অ্যাজ অ্যান ইনভেস্টর কিভাবে আসলে খুঁজে পাওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনি ইনভেস্টরদেরকে আসলে কি টিপস দিবেন যে কিভাবে আসলে সঠিক ইনভেস্টমেন্ট অপরচুনিটি খোঁজা যায়? জি, আসলে এই 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 প্রশ্নটা আসলে মানে একটু লার্জ ভাবে অ্যান্সার করতে হবে, বিকজ দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যে পরিস্থিতি এবং আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে ব্যবসা চলমান রয়েছে এবং ব্যবসা করা হচ্ছে, এটা আহ, এরকম কোনো মানে অ্যাক্টিভ কোনো এরকম মানে প্ল্যাটফর্ম নাই। আমরা থাকা সত্ত্বেও আমাকে এটা বলতে হচ্ছে যে, যেটা আমি বলেছি যে উই আর নট ইভেন দ্য টিপ অফ দ্য আইসবার্গ, বিকজ এখানে দেখা যাচ্ছে যে এরকম প্রপার কোনো চ্যানেল নাই, প্রপার কোনো মেথড নাই যে আপনি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বিজনেসটা খুঁজে বের করতে পারবেন। হ্যাভিং সেড দ্যাট, আমাদেরকে সহ আরো কয়েকজন এই ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করছে বিগত কয়েক বছর ধরে, যারা অ্যাক্টিভলি চেষ্টা করছে যে এই প্রপার অ্যালাইনমেন্টটা যেন করা যায়, এই অপরচুনিটিগুলোকে যেন আনলক করা যায়, এবং যাদের এই ফান্ডিংটা দরকার তাদের সাথে যেন ইনভেস্টরদেরকে কানেক্ট করে দেওয়া যায়। তো আমার মতে এখানে দেখা যাচ্ছে যে আইসিবির কথাই যদি আমি বলি, আমরা প্রতিনিয়ত বিজনেস খুঁজছি, ভালো বিজনেস, ভালো উদ্যোক্তা, যে বিজনেসগুলোর প্রফিট ভালো, যে বিজনেসগুলোর ফিউচার ভালো, যে বিজনেসগুলো স্টেবল, যে বিজনেসগুলো খুবই সুন্দর করে ডিসিপ্লিন মেনটেন করে তাদের হিসাব কিতাব রাখছে, এই বিজনেসগুলাই হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট বিজনেস ইনভেস্ট করার জন্য। তো ডেফিনেটলি আপনাকে আইসিবি বা আইসিবির মতন ইকুইভ্যালেন্ট প্ল্যাটফর্মের হেল্প নিতে হবে বর্তমান প্রেক্ষাপটে, যদি আমাকে বলতে হয় যে এই এই ম্যাচ মেকিংটা করে দেওয়ার জন্য, যে একটা ইনভেস্টর তার হয়তো সেভিংস আছে বা তার হয়তো ফান্ডিং আছে বা তার ইনহেরিটেড কিছু ক্যাপিটাল আছে, সে এটাকে ইউটিলাইজ করতে চায়, সে এটাকে ইনভেস্ট করে একটা ভালো একটা প্রফিট অ্যাটেন্ড করতে চায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, তাদেরকে এই বিজনেসগুলোর ব্যাপারে সন্ধান দেওয়ার জন্যই আমরা হেল্প করছি, এবং এই বিজনেসের সাথে কানেক্ট করে দেওয়াটাই আসলে আমাদের কাজ, নেটওয়ার্কিংটাই আমাদের কাজ, এবং আমরা ব্রিজিং এর মতন এই জিনিসটাকে আমরা মিলাই দিচ্ছি ইনভেস্টরদের সাথে বিজনেসদের। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য নাইস অ্যান্সার। সো সেক্ষেত্রে আমিও আসলে একটু অ্যাড করতে চাই যে জি। আইসিবির আসলে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভূমিকাটা, যে আসলে এখনকার দিনে মোটামুটি সব ধরনের বিজনেসেরই কিন্তু ইনভেস্টমেন্ট লাগে। সো এটা আসলে বিজনেসগুলোকে লাইক গ্রো করতে হেল্প করছে। আবার দেখা যাচ্ছে যে একটা ইনভেস্টর হয়তো একই দিনে অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রপোজাল পাচ্ছে, কিন্তু সে হয়তো বুঝে উঠতে পারছে না যে কিভাবে আসলে তার ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা
জাজ করা উচিত কিংবা ডিটারমাইন করা উচিত। সো সেক্ষেত্রে আইসিবি যেহেতু আসলে ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, সো আইসিবির সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে আসলে রিভিউ পাওয়া যেতে পারে যে কোন ধরনের বিজনেসগুলো ভালো করছে, কাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত এবং তাদের প্রিভিয়াস আসলে ইনভেস্টরদের সাথে রিলেশনশিপটা কেমন ছিল। সো এই ধরনের রিভিউগুলা কিন্তু আসলে ইনভেস্টরদের ক্ষেত্রে ইনভেস্ট করতে অনেক বেশি ম্যাটার করে। সো সেক্ষেত্রে আইসিবি ক্যান প্লে আ রিয়েলি ভাইটাল রোল। সো সো এই জন্য আমি বলবো যে যারা ইনভেস্টার্স আছেন তারা ডেফিনেটলি আইসিবি কিংবা এই ধরনের ম্যাচ মেকিং প্ল্যাটফর্মগুলোর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন টু ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। জি জি তো আমি অবশ্যই। নেক্সট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট আসলে করার আগে বিশেষ করে এসএমই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত? কারণ যেহেতু ইনভেস্টমেন্ট এটা একটা সেনসিটিভ বিষয়। সো সেক্ষেত্রে একটা ইনভেস্টর কোন কোন বিষয় দেখে ইনভেস্ট করলে তার জন্য সেফ একটা ইনভেস্টমেন্ট হবে এবং রিলায়েবল একটা ইনভেস্টমেন্ট হবে? জি, থ্যাংক ইউ সামির ভাই ফর দিস গুড কোয়েশ্চেন। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, বিকজ এখানে আহ, আপনার বিজনেসের ব্যাকগ্রাউন্ড চলে আসে। যেরকম আপনি বললেন যে কি কি বিষয়টা আসলে দেখা উচিত একজন ইনভেস্টরের ইনভেস্ট করার আগে। মানে আপনাকে স্টাডি তো ডেফিনেটলি করতে হবে যে কোম্পানিটা কোথায় থেকে আসছে, এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, এই কোম্পানির হিস্ট্রি কি, এই কোম্পানির ক্রেডেনশিয়ালস কি, এই কোম্পানি কবে স্ট্যাবলিশড হয়েছে এবং এই কোম্পানির মেন কার্যক্রম কি, তারা কি করে। এটা ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল একটা থিঙ্কিং যে সে হালাল ইনভেস্টমেন্টে যাবে নাকি সে গ্লোবাল সিস্টেমে ইন্টারেস্ট বেসড সিস্টেমে যাবে। মানে দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস পার্সপেক্টিভ হিসাবে, মানে প্রেক্ষাপট হিসাবে। কারণ হচ্ছে যে আহ, অনেক কিছু আছে যেটা আমরা একটা ইসলামিক নেশন হিসাবে, একটা মুসলিম নেশন হিসাবে অনেক কিছু আছে যেটা আমরা আমরা আইসিবি পার্টিকুলারলি আমরা সাপোর্ট করি না। যেরকম ফর এক্সাম্পল কেউ যদি এখন লিকার বিজনেস করে, মানে সোজা কথা কেউ যদি এখন মদ উৎপাদন করে বা স্পিরিটস প্রডিউস করে, আমরা এরকম বিজনেসের সাথে কাজ করছি না, যেটা ইসলামিক ভাবে গ্রহণযোগ্য না। ইনফ্যাক্ট আমরা প্রতিনিয়ত আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের যেই সিস্টেমস অফ ডুইং ওয়ার্ক, এটার মধ্যে আমরা বেশি ফোকাস করছি ওই বিজনেসদেরকেই সাপোর্ট করার জন্য যারা সোসাইটির জন্য কোনো রকম অবদান রাখতেছে। তারা যেন যেরকম ফর এক্সাম্পল আপনাদের এডটেক বিজনেসই, এটা ডেফিনেটলি মানুষদেরকে লিটারেসি রেট বাড়াচ্ছে মানুষদের মধ্যে। তারপরে হচ্ছে যে অনেকজন অনেক কিছু জানতে পারছে, কোর্সের ব্যাপারে জানতে পারছে, পিপল আর গেটিং এডুকেটেড, অনেকজন অনেক কিছু শিখতে পারতেছে, একটা অপরচুনিটি তৈরি করতেছেন আপনারা। সো উই উড লাভ টু হেল্প বিজনেসেস লাইক ইউ। ঠিক আছে। আর অ্যাট দ্য সেম টাইম উই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ বিজনেসেস হু হ্যাভ আনএথিক্যাল অ্যাপ্রোচ, আনএথিক্যাল মাইন্ডসেট, বা যাদের হচ্ছে যে শুধু তারা টাকাই ইনকাম করতেছে, এরকম বিজনেসদেরকে আসলে আমরা সাপোর্ট করি না। আমরা অ্যাট দ্য সেম টাইম সোসাইটির মধ্যে একটা চেঞ্জ আনতে চাই, ইকোনমির মধ্যে একটা কন্ট্রিবিউশন আনতে চাই। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা ওই বিজনেসদেরকে হেল্প করতে আগ্রহী যারা আসলে হালাল ভাবে এবং যারা আসলে সোসাইটির মধ্যে অবদান রেখে কোনো একটা চেঞ্জ মেকিং নিয়ে কাজ করছে। সো আপনার যে প্রশ্নটা যে কি কি আসলে আমাদের দেখা উচিত, এখানে আসলে দেখা উচিত যে একটা বিজনেসের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি করছে, তারা কি এথিক্যাল নাকি নন এথিক্যাল, তারপরে হচ্ছে যে তাদের ক্রেডেনশিয়ালস কি, তারপরে হচ্ছে তাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলা কি, তাদের বিগত কয়েক মাসে হিসাব কিতাবের কি অবস্থা ছিল, আর এখন সামনে তারা কি করতে যাচ্ছে, কেন তারা ফান্ডিং চাচ্ছে, কি করবে এই ফান্ডিংটা দিয়ে। তো এই জিনিসগুলো সবকিছু অল টুগেদার মিলে একটা ইনভেস্টরকে ডিসিশন নেওয়া উচিত, যেটা আমরা প্রোভাইড করছি বিইং ম্যানেজার। আপনি বলতে পারেন যে আমরা ইনভেস্টরের জন্য একটা ম্যানেজার এবং আমরা যারা বিজনেসের এন্টারপ্রেনার আছি তাদের জন্য একটা ম্যানেজার। আমরা ম্যানেজ করে এই ইনফরমেশনগুলো এক জায়গায় আনতেছি, একত্রিত করে আনতেছি, সো দ্যাট পিপল ক্যান টেক বেটার ডিসিশন যে আসলে আমার কোন বিজনেসে আমার যাওয়া উচিত। আবার এখানে আসলে এক একটা মানুষের চিন্তাধারার বিষয় আছে। কিছু ইনভেস্টর আছে যারা ধরেন ফর এক্সাম্পল অ্যাগ্রো সেক্টরে ইনভেস্ট করতে চায়, কিছু বিজনেস আছে যারা ফার্মাসিউটিক্যালসে ইনভেস্ট করতে চায়, কিছু বিজনেস আছে যারা ল্যান্ড রিলেটেড রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চায়, কিছু ইনভেস্টার্স আছে যারা আইটি সেক্টরে ইনভেস্ট করতে চায়। সো আমরা ওই 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 ম্যাচ মেকিংটাই করছি আর কি, যে কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা ওই জিনিসগুলোই টেবিলে নিয়ে আসছি, এবং সো দ্যাট ইনভেস্টার্স ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস দে ক্যান টেক বেটার ডিসিশন যে হ্যাঁ আমার জন্য এই বিজনেসটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা আমরা তুলে ধরছি যে এই বিজনেসের ব্যাকগ্রাউন্ড এরকম, এই বিজনেসের এই জিনিসগুলো তারা অর্জন করেছে এবং এই বিজনেসের কারেন্ট কন্ডিশন এইটা। সো এরকম করে আমরা যখন একটা বিজনেসকে যাচাই বাছাই করে ডিউ ডিলিজেন্স করে নিয়ে আসি, তখন এটা ইনভেস্টরদের জন্য অনেক ভ্যালুয়েবল একটা ইনফরমেশন হয় এবং তারা সত্যি ডেফিনেটলি আরো বেটার ডিসিশন নিতে পারে এবং বুঝতে পারে যে হ্যাঁ এই বিজনেসটা আমার জন্য একদম পারফেক্ট ইনভেস্ট করার জন্য।
থ্যাংক ইউ ভাই ফর গিভিং নাইস ইনসাইটস। সো আমিও আসলে এখানে কিছু জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে যে কোনো একটা বিজনেসে আসলে ইনভেস্ট করার আগে তাদের ফাউন্ডারদের ব্যাকগ্রাউন্ডটা কি? যে ফাউন্ডাররা আসলে ক্রেডিবল কিনা কিংবা আসলে তারা অ্যাজ আ পারসন কিরকম? সো তাদের ব্যাপারে রিভিউ নেওয়াটা এটাও কিন্তু খুব একটা ভালো ভূমিকা রাখতে পারে। কারণ অনেক সময় আমরা দেখি যে একটা বিজনেস হয়তো খুবই ভালো প্রফিট জেনারেট করছে। কিন্তু বিজনেসটা যারা রান করছে দে আর নট এথিক্যাল। সো সেক্ষেত্রেও কিন্তু আসলে ইনভেস্টমেন্ট গুলো হ্যাম্পার হতে পারে। সো ইনভেস্টরের ক্ষেত্রে আসলে আপনি কাকে টাকা দিচ্ছেন এই ব্যাপারটাও কিন্তু খুব বেশি আসলে অবশ্যই। ভ্যালু আপ করবে। সো এই ব্যাপারটাও আমি মনে করি যে আসলে দেখা উচিত। সো যেটা আসলে আপনাদের লাইক ইনভেস্টমেন্ট চুজ করার ক্ষেত্রে একটা ভালো সেফ অ্যান্ড রিলায়েবল ডিসিশন আনতে হেল্প করতে পারে। জি জি অবশ্যই, থ্যাংক ইউ। জি অবশ্যই, থ্যাংক ইউ ফর অ্যাডিং দিস পয়েন্ট। জি। সো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আসলে অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন নিতে চাই। যেমন আসাদুল কবির ভাই আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে ডাজ আইসিবি ইনভেস্ট ইন অ্যাক্টিভ এসএমই হু ওয়ান্টস টু গ্রো অর স্টার্টআপ? সো আইসিবি কি শুধুমাত্র আসলে অ্যাক্টিভ এসএমইদেরকে ইনভেস্ট করে কিংবা নাকি নতুন যারা আসলে বিজনেস শুরু করতে চাচ্ছে বা বিজনেস করছে নতুন অবস্থায় তাদেরকেও আসলে আইসিবি ফান্ড করে থাকে? অ্যাকচুয়ালি আমরা আসলে বিজনেসদেরকে ডেভেলপ করার জন্যই কাজ করি আমরা। ইররিলেভেন্ট অফ দ্য ফ্যাক্ট যে বিজনেসটার ব্যাকগ্রাউন্ড কি, মানে উনি যেটা জানতে চাচ্ছে যে আমরা কি রানিং বিজনেসদেরকেই ফান্ড করি নাকি, হ্যাঁ আমরা রানিং বিজনেসদেরকেই ডেফিনেটলি ফান্ড করে থাকি। কিন্তু একটা ভালো আইডিয়া, একটা চেঞ্জ মেকিং আইডিয়াকে আমরা সাপোর্ট করব, বিকজ উই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু মেক দ্যাট আইডিয়া কাম ইন টু লাইফ। সো আমরা অবশ্যই এটা চাবো এবং মানুষদেরকে মানে ইন্সপায়ারও করবো যে আপনারা যদি ভালো আইডিয়া থাকে, যদি বিজনেস যেগুলো আপনার এখনো স্ট্যাবলিশড হয় না ওই বিজনেসদেরকে আমরা স্ট্যাবলিশ করতে আগ্রহী, যদি সবকিছু ফিজিবিলিটি স্টাডি ঠিক থেকে থাকে, এখানে বাজেট প্ল্যানিং ঠিক থেকে থাকে, আপনার যদি যে আপনার বিজনেস প্রজেকশন যেটা আছে এইগুলো যদি ঠিক থেকে থাকে, আমরাও বসবো, আমাদেরও টিম আছে, তাহলে ডেফিনেটলি আমরা আগ্রহী এরকম বিজনেসদের সাথেও কাজ করতে। সো আমরা আসলে ফান্ডিং বিষয়টা মাথায় রেখে আমরা সব বিজনেসদেরকে হেল্প করতে ইন্টারেস্টেড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ইওর অ্যান্সার। সো আমি আসলে ইনভেস্টমেন্ট আসলে অনেক ধরনের হতে পারে। কখনো লাইক ইনভেস্টররা ইকুইটি ইনভেস্ট করে, কখনো ডেট ইনভেস্টমেন্ট করে থাকে, কখনো হালাল ইনভেস্টমেন্ট করে থাকে, মুদারাবা ইনভেস্টমেন্ট করে থাকে। সো অনেক টাইপেরই আসলে ইনভেস্টমেন্ট হয়ে থাকে। সো পরের কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং যে এসএমই ইনভেস্টমেন্টটা আসলে কিভাবে কাজ করে? সো বাংলাদেশে যেহেতু এসএমই সেক্টরটা খুবই গ্রোইং এবং বাংলাদেশের ইকোনমি এটার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। সো সেক্ষেত্রে লাইক এসএমই গুলোকে গ্রো করা আসলে ইনভেস্টরদের জন্য এটা দেশের একটা দেশের ইকোনমিতে একটা ইনডিরেক্ট কন্ট্রিবিউশন এর মতোই আসলে হয়ে যায়। সো আমি জানতে চাচ্ছিলাম যে এসএমই ইনভেস্টমেন্টটা কিভাবে কাজ করে আরকি? আচ্ছা, এসএমই অর্থাৎ তো শর্ট অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা আসলে অনেক বড় একটা মানে অবদান রাখে আমাদের ইকোনমিতে, বিকজ দের আর লার্জ বিজনেসেস, লাইক আপনার বিশাল বড় বড় প্রোডাকশন ফ্যাক্টরি আছে, মেঘনা গ্রুপ যদি ধরেন, আপনি আপনি যদি আকিজ গ্রুপ ধরেন, এরা তো বিশাল বড় বড় বিজনেস এবং এরা অনেক যুগ যুগ ধরে তাদের বিজনেস স্ট্যাবলিশ করে আসছে। আপনি প্রাণ কেউ ধরতে পারেন এটার মধ্যে। কিন্তু এসএমই সেক্টরটা হচ্ছে যে শর্ট অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বলতে হচ্ছে যে যারা স্মল এন্টারপ্রেনার আছে, যাদের অত মূলধন নেই, বা যারা একটা বিজনেস স্টার্ট করে গত কয়েক বছর বা কয়েক মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসছে, যাদের আসলে দেখা যাচ্ছে যে অনেক রিসোর্সেস দরকার, অনেক ফান্ডিং দরকার, অনেক হেল্প দরকার এবং অনেক গাইডেন্স দরকার, এই বিজনেসদেরকে আসলে মূলত এসএমই বিজনেস আমরা বলে থাকি। এবং এটাই আসলে দেখা যাচ্ছে যে এই সেক্টরটাই সবচেয়ে বড় বাংলাদেশে, বিকজ দের আর বিজনেসেস, যারা আপনি একটা ফেরিওয়ালাকেও তো বিজনেসম্যান হিসেবে ধরতে পারেন, সে আজকে রাস্তায় ফুটপাতের মধ্যে বিজনেস করছে, বা একটা মনে করেন একটা ছোট একটা দোকানের মধ্যেও সে হয়তো কোনো না কোনো পণ্য বিক্রি করে বিজনেস করছে, কিন্তু ওই বিজনেসগুলো হচ্ছে একদমই ছোট, আর মাঝখানে হচ্ছে এসএমইটা, আর এরপর হচ্ছে লার্জ গ্রুপ অ্যান্ড লার্জ কর্পোরেশন। সো এসএমই বলতে তো আমরা এটাই বুঝি। এবং এসএমইদেরকে আসলে দেখা যাচ্ছে যে অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে বর্তমানে বাংলাদেশে, ব্যাংকস আছে, কিছু প্রতিষ্ঠান আছে, ফিনান্সিয়াল গ্রুপ আছে লাইক আইডিসিওএল, তারাও নানাভাবে হেল্প করে থাকে, বাট এনাদের প্রক্রিয়াটা আসলে খুবই কঠিন এবং ভিগরাস, এবং আসলে দেখা যাচ্ছে যে অনেক কিছু দিয়ে আপনাকে থাকতে হবে, আপনার অ্যাসেট থাকতে হবে, আপনার মর্টগেজ দিতে হবে, আপনাকে অনেক কিছু টাইপের ব্যাকআপ তৈরি করে রাখতে হবে, এবং একটা বিজনেসের একটা ভালো হেলথ কন্ডিশন, ব্যাংক ব্যালেন্স, কিছু নীতিমালা আছে তাদের, এগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনার যদি এগুলার সাপোর্ট দিতে পারেন তাদেরকে, তখন আপনি এখান থেকে ফান্ডিং এর হেল্প পাবেন। কিন্তু ওই ওই জিনিসটার থেকেও আসলে দেখা যাচ্ছে যে আমাদের কাজ করাটা, কারণ হচ্ছে যে এই বঞ্চিত যারা হয়ে যাচ্ছে, এই মানুষগুলো যারা ফান্ডিং ব্যাংকের থেকে পাচ্ছে না বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে পাচ্ছে না, লার্জ কর্পোরেশন থেকে পাচ্ছে না, তাদের জন্যই আসলে আমরা কাজ করে থাকি। এই জন্যই আমাদের
জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেক্টরটাই হচ্ছে এসএমই সেক্টরটা। তো এসএমই ইনভেস্টমেন্টটা যেভাবে হয় আসলে সেটা হচ্ছে যে বিভিন্ন আহ, আহ, মানে গ্রুপ অফ পিপল আছে যারা ইন্টারেস্টেড হয়ে কাজ করে যে হ্যাঁ আমি এই বিজনেসের পার্ট হতে চাই। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু বি দ্য সাইলেন্ট পার্টনার অফ দিস বিজনেস, আই ওয়ান্ট টু ফান্ড দিস বিজনেস, আমি এই বিজনেসকে ফান্ড করতে চাই, এবং ডেফিনেটলি তার তো একটা বেনিফিট থাকেই এখানে। আর আমাদের আইসিবির মধ্যেও দেখা যাচ্ছে যে উই হ্যাভ আ লার্জ গ্রুপ অফ ইনভেস্টর। আমাদের বর্তমানে আমাদের কমিউনিটির সংখ্যা প্রায় 94,000। এই 94,000-এর মধ্যে থেকে আমাদের লিস্টেড ইনভেস্টরেরও সংখ্যা প্রচুর, অনেক মানুষ। আমি আসলে সঠিক ইয়েটা নাম্বারটা বলতে পারবো না, বাট আপনি ধরে রাখেন এটা হাজার হাজার মানুষ যারা পিপল হু হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটি, যে আমার এতটুকু ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে, কেউ আছে যে অনেক টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে। তো আমরা ওদেরকে এই ম্যাচ মেকিংটা করে দিচ্ছি আর কি, যে আপনার জন্য এই বিজনেসটা অ্যাপ্রোপ্রিয়েট, আর এবং আরেকজন ইনভেস্টরের জন্য এই বিজনেসটা অ্যাপ্রোপ্রিয়েট, যেন তাদের ফান্ডিং এর সাইজটা অনুযায়ী তারা যেন এই বিজনেসে ইনভেস্ট করতে পারে। এবং আমরা তো ক্রাউড ফান্ডিং নিয়ে কাজ করছি। দেখা যাচ্ছে যে একটা বিজনেস, তার ধরেন ফর এক্সাম্পল 50 লক্ষ টাকা রেজ করতে হবে, 50 লক্ষ টাকা তার ফান্ডিং দরকার। সো আমরা তাদের ব্যাপারে প্রমোশন করি, তারাও আমাদের কমিউনিটির মাধ্যমে তাদের ব্যাপারে প্রচার করে, প্রমোশন করে, এবং তারা ফান্ডিংটা চায়। এবং দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টের মধ্যে এমন হচ্ছে যে 30 জন 40 জন ইনভেস্ট করে থাকে সাধারণত। তো এসএমই ফান্ডিংটা আসলে আইসিবিতে এইভাবেই কাজ করে, আর ইন জেনারেল এইভাবেই কাজ করে আসলে। থ্যাংক ইউ ভাই ফর এক্সপ্লেইনিং দ্য প্রসেস। সো এবার আমি খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেনে আসবো, যে অনেকেই আসলে যারা আসলে ইনভেস্টমেন্ট নিয়ে আগ্রহ প্রকাশ করে, তারা জানতে চায় যে আসলে কিসে ইনভেস্ট করা উচিত, জমিতে ইনভেস্ট করা উচিত, নাকি গোল্ডে ইনভেস্ট করা উচিত, নাকি এগ্রিকালচার ফার্মে ইনভেস্ট করা উচিত, নাকি কোন ধরনের বিজনেসে আসলে ইনভেস্ট করা উচিত। সো আমি আসলে বিং আ ফাউন্ডার লাইক অফ আইসিবি, আমি আপনাকে আসলে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে আসলে ইনভেস্ট করে থাকেন, সো এই মুহূর্তে আসলে গ্রোয়িং সেক্টর কোনগুলো, এবং আপনার চোখে কি মনে হয় যে আসলে ইন ফিউচারে ডাউন দ্য লাইন যদি আমরা 1 বছর বা 2 বছর চিন্তা করি, সেক্ষেত্রে কোন কোন সেক্টরগুলো আসলে গ্রো করছে, যেটা আসলে ইনভেস্টররা খুব ভালোভাবে তাদের চেক করা উচিত বলে আপনার মনে হয়? জি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন সামির ভাই, থ্যাংক ইউ ফর রেজিং দিস কোয়েশ্চেন। দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে হয়, এগ্রিকালচার সেক্টর তো আমাদের অনেক প্রফিটেবল একটা সেক্টর, এবং আমাদের জিওগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো এইভাবে ডিজাইন করা যে আমাদের এগ্রিকালচারটাই আসলে দেখা যাচ্ছে যে অনেক মানে অবদান রাখার মতন একটা খাত। সো এগ্রিকালচার তো ডেফিনেটলি আমাদের পুরো বাংলাদেশের যেই মানে ল্যান্ডস্কেপটা ডিজাইন করা, এটা আসলে অনেকটুকুই এগ্রিকালচার বেসড। সো এগ্রিকালচার যদি আপনি বলেন যে এটা আজকে থেকে কয়েক বছর পরে, মানে আগামী 20-25 বছর পর্যন্ত দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টরটা ওয়ান অফ দ্য টপ মানে ইন্ডাস্ট্রি সেক্টরের মধ্যে একটা সেক্টর থাকবে। সো এটা তো আনডাউটেডলি আমরা বলতে পারি যে এগ্রিকালচার সেক্টরে অবদান রাখাটা এটা সবার জন্যই প্রফিটেবল হবে। এটা সরকারের থেকে যদি উদ্যোগ থাকে তাহলে তো ভালো, এবং আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি এবং আমরা যারা এটার সাথে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, তাদের জন্য এটা ভবিষ্যতে অনেক লাভবান একটা খাত হয়ে উঠবে। বর্তমানে অলরেডি হচ্ছে, এবং এটা অনেক ডেভেলপ করা হচ্ছে এই সেক্টরটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এআই চলে আসছে বিভিন্ন রকম, যদি একদম ছোট পর্যায়ে বলতে হয়, অনেক রকম অ্যাপ আছে। আপনি এই অ্যাপ দিয়ে অনেক সাহায্য পাবেন কিভাবে আপনার ফসল গ্রো করতে হয়, কোথায় কি লাগবে। এবং এদিক থেকে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টরের মধ্যে অনেক বড় আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে আপনার পোলট্রি, তারপরে হচ্ছে আপনার গরুর খামার, তারপরে হচ্ছে আপনার এই ডিফারেন্ট টাইপস অফ সবজি যারা উৎপাদন করছে বা যারা ফসল চাষ করছে, এই সবগুলোর থেকেই দেখা যাচ্ছে, এই সবগুলোর ভেতরেই দেখা যাচ্ছে যে অনেক টাইপের ডেভেলপমেন্টস অলরেডি চলে আসছে, এবং গভর্নমেন্ট থেকে অনেক ইনিশিয়েটিভ আছে এগুলোকে ডেভেলপ করার। এবং পাবলিক পর্যায়েও মানে মানে প্রাইভেট সেক্টর থেকেও এই জিনিসগুলোর নিয়ে অনেক কাজ করা হচ্ছে, অনেক স্টাডিজ করা হচ্ছে, এবং এটা নিয়ে দেখা যাচ্ছে ডেভেলপমেন্টের অনেক প্ল্যানস আছে, সামনেও আছে, বর্তমানে হচ্ছে, এবং ওভার দ্য ফিউ ইয়ার্স আমরাও দেখতে পাচ্ছি যে এটা ম্যাসিভলি গ্রো করেছে এই সেক্টরটা। তো এগ্রিকালচার সেক্টর ডেফিনেটলি একটা সেক্টর যেটা বলা যায় যে এখানে ইনভেস্ট করাটা উচিত একটা ডিসিশন হবে। ডেফিনেটলি ওই জিনিসগুলো তো আপনাকে মাথায় রেখেই করতে হবে যে কোন বিজনেস আসলে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন। এটা তো আসলে উদ্যোক্তার উপরেও জিনিসটা চলে আসে যে হু ইজ রানিং দ্য বিজনেস। তো এগ্রিকালচার সেক্টর বলবো আমি অবশ্যই একটা ভালো সেক্টর। আইটি সেক্টরও আমি বলবো এটা গ্লোবালি এক্সপ্যান্ড করছে, গ্লোবালি বড় হচ্ছে। বাংলাদেশেও আপনার আইটি সেক্টরটা অনেক বড় হয়েছে ওভার দ্য ফিউ ইয়ার্স। এখন আমাদের ঘরে ঘরে ফ্রিল্যান্সার আছে, অনেক এডটেক কোম্পানি হয়ে গেছে, তারপরে আপনার আইটি টেক রিলেটেড কোম্পানি, সফটওয়্যার কোম্পানিজ হয়ে গেছে। সো এই সেক্টরটাও আসলে
আসলে দেখা যাচ্ছে যে প্রফিটেবল, এট দ্য সেম টাইম ইটস এক্সপ্যান্ডিং ইন অ্যান এক্সপোনেনশিয়াল রেট। সো এই সেক্টরটা আমি বলবো যে অনেক ভালো একটা সেক্টর। এটা ছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা ট্রেডিশনাল বিজনেস করে আসতেছে, ফর এক্সাম্পল গার্মেন্টস লাইন, এই গার্মেন্টসের তো অবদান বাংলাদেশে অনেক দিন ধরেই আছে। বাংলাদেশ থেকে সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট এক্সপোর্ট হয়। তো এই জিনিসগুলোতে পার্টিকুলারলি ওয়েন আই এম স্পিকিং অ্যাবাউট এক্সপোর্টের হিসাবে কিন্তু আপনি সরকার থেকে সাবসিডিও পাচ্ছেন। তো এই সেক্টরটাও কিন্তু অনেক লার্জ একটা সেক্টর, ক্লোদিং সেক্টর, গার্মেন্ট সেক্টর, এই সেক্টরটা অনেক লার্জ একটা সেক্টর। এরপরে প্রোডাকশন সেক্টরের বলবো আমি যে প্রোডাকশন সেক্টরও বাংলাদেশ আসলে যেটা এখন যে ভূমিকা রাখতেছে, এই ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ প্রোডাকশনের দিক থেকে। আরেকটা জিনিস আমাকে উল্লেখ করতে হয় যে আমরা যে দিক থেকে পিছিয়ে আছি সেটা হলো এক্সপোর্টের দিক থেকে। বাংলাদেশে অনেক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্রোডাক্টস তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, কিন্তু আলটিমেটলি এগুলা বাইরের দেশে যাচ্ছে না বিভিন্ন রকম রোড ব্লকস এর কারণে, বিভিন্ন রকম বাধার কারণে। এবং আইসিবি কিন্তু ওইটা নিয়েও অ্যাক্টিভলি কাজ করছে যে আমরা কিভাবে এই প্রোডাক্টস গুলাকে আনলক করে, বা এই মেথডস, এই চ্যানেলগুলোকে আনলক করে আমরা বাইরে এক্সপোর্টিং এর দিকে ফোকাস করতে পারি। বিকজ দেখা যাচ্ছে যে অনেকজন লিটারেট হয় না এই জায়গাগুলোতে, কি করতে হবে প্রসেস জানে না, বা লাইসেন্স কিভাবে অ্যাকোয়ার করতে হয়। সো উই আর হেল্পিং পিপল হু আর ইন্টারেস্টেড, হু ওয়ান্টস টু ডু দিস কাইন্ড অফ মানে অ্যাক্টিভিটিস। যারা এক্সপোর্ট নিয়ে আলাদাভাবে চিন্তা করতেছে তাদের সাথে আমাদের দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছে এবং আমরা কাজ করছি আর কি। তো এক্সপোর্ট রিলেটেড এই খাতটা অনেক বড়। এরপরে আপনার দেখা যাচ্ছে যে আরো কিছু সেক্টর আছে যেটা ইনোভেটিভ ভাবে আসতেছে। এখন দেখা যাচ্ছে যে আপনার অনেক কিছুর মধ্যেই মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইমপ্রুভমেন্ট যেরকম হয়, যেরকম আপনার কিছু জিনিস আছে যেটার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, যেরকম আপনার মেশিনারিজ, যেরকম আপনার এখন আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে যে ফ্রিজ, টিভি বানাচ্ছি প্রোডাকশন সেক্টর দেখতে গেলে। এই জিনিসগুলোর সেক্টরও আমার মনে হয় আস্তে আস্তে গ্রো করছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলোতে ফোকাস করা ডেফিনেটলি ভালো আইডিয়া হবে। Thank you, Bhai, for like addressing all the interesting sectors. এবং আমি মনে করি আসলে একজন ইনভেস্টরের সে ফর এক্সাম্পল কারো কাছে হয়তো 50 লক্ষ টাকা আছে ইনভেস্ট করার মতো, কিংবা 10 লক্ষ টাকা আছে। সো সেক্ষেত্রে আসলে তার এই ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা একটু ডাইভার্সিফাই করা উচিত। কখনোই আসলে একটা কোম্পানিতে সব টাকা দেওয়া উচিত না। সো কয়েকটা সেক্টরে আসলে ইনভেস্ট করলে সেক্ষেত্রে রিস্ক ডাইভার্সিফিকেশন হতে পারে, যে কোনো একটা সেক্টর যদি আসলে কোনো গভর্নমেন্ট রিজন, পলিটিক্যাল রিজন কিংবা ন্যাচারাল ক্যালামিটিস এর জন্য যদি হ্যাম্পার্ড হয়, তাহলে যাতে অন্য সেক্টরগুলো থেকে তার ক্যাপিটালটা আসলে রিকভার করার সুযোগ থাকে। সো এইটা আসলে আমি মনে করি যে স্মার্ট ইনভেস্টিং এর ক্ষেত্রে একটা লাইক ভালো স্ট্র্যাটেজি হতে পারে। সো এখন আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ আসলে কমেন্টে কোশ্চেন করেছে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। সো আমরা সবার কোশ্চেনের অ্যান্সারেই যাব, কিন্তু আমরা আসলে কোশ্চেন অ্যান্সার নেওয়ার জন্য আসলে আমাদের ডিসকাশনের পরবর্তী টাইমটাতে আসলে আমরা সবার লাস্টে ওয়ান বাই ওয়ান কোশ্চেন গুলো আসলে নিব। সো এখন আমি পরবর্তীতে একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেনে চলে আসতে চাই, যেটা হচ্ছে প্রতিটা ইনভেস্টরের মনে এই কোশ্চেনটা আছে আমি মনে করি, এবং প্রতিটা যারা আসলে ফাউন্ডার আছে কিংবা বিজনেস ওনার আছে তাদের মনে ওই কোশ্চেনটা আছে, যে লিগাল অ্যাসপেক্ট, যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে যদি আমরা কোনো একটা ইনভেস্টমেন্ট প্রসেস আসলে মেনটেন করি, তো সেক্ষেত্রে আসলে কোন ধরনের লিগাল প্রসেস ফলো করা উচিত, এবং সেক্ষেত্রে লিগাল কমপ্লিকেসি কি হতে পারে, কমপ্লিকেসি হলে সেটা আসলে মিটিগেট কিভাবে করা যেতে পারে, এবং সেক্ষেত্রে আইসিবি আসলে কিভাবে ভূমিকা পালন করছে। সো এই ব্যাপারটা নিয়ে আসলে আমি শাহনওয়াজ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই সামির ভাই, লিগ্যাল অ্যাসপেক্ট তো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের। যদিও এটা বলতে হচ্ছে আমাকে যে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আমরা পিছিয়ে আছি লিগ্যালের দিক থেকে, বিকজ আমাদের আইন আদালত বা আমাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সিস্টেমটা ওটা অত স্ট্রং না। এটা আসলে আমরা সবাই জানি কম বেশ। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা আসলে আলাদাভাবে ট্রাই করছি যে লিগ্যাল জিনিসগুলোকে কিভাবে আমরা অ্যালাইন রাখতে পারি, কিভাবে এটাকে মানে টিউন করে এটাকে যুগের সাথে তাল মিলিয়ে এটা করতে পারি। কিন্তু আমাকে এটাও বলতে হচ্ছে যে অনেকজন এই ইনফরমেশন গুলো জানে না, যে কিভাবে কি করতে হয়, আমাকে কি কি এনশিওর করতে হবে একটা চুক্তি করার আগে বা একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে, আমাকে লিগ্যাল পার্সপেক্টিভ কি কি মেজার করা উচিত। তো এই বিষয়ে আমি একটু বলবো। এর আগে এটাও বলে নেই যে আপনি যদি চান, মানে আপনি বাংলাদেশ যদিও অনেক পিছায় আছে মানে লিগ্যাল অনেক কিছু দিক থেকে, নট অনলি ইন বিজনেস অ্যান্ড ইন মানে ফিনান্সিয়াল ফ্রড যেটাকে আমরা বুঝাই বলি আর কি। এটা ছাড়াও ব্যক্তিগত কারণেও যখন লিগ্যাল একটা জিনিস আমাদের সামনে আসে, এটা কিন্তু কমপ্লিকেটেড অবশ্যই, এবং এটা এক ধরনের একটা
মানে যন্ত্রণাদায়ক একটা জিনিস যখন আপনি ভুক্তভোগী হবেন, কিন্তু আপনাকে এখানে ধৈর্যটা রাখতে হবে। মানে কোনো আন্ডার নো সার্কামস্টেন্স আপনি ধৈর্য হারাতে পারবেন না। যদি আপনি ধৈর্য ধরে আগাইতে পারেন বছরের পর বছর, মাসের পরে মাস, তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে একটা রেজাল্টস বের করতে পারবেন। ঠিক আছে, এটা আমার বলা উচিত, আমার মনে হয় সবাইকেও এটা বোঝা উচিত যে এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। তো লিগ্যাল অ্যাসপেক্ট বলতে আসলে আমরা যেগুলো জানি, যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ডিড ডকুমেন্ট করি, আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত, মানে আমাদের কি কি জিনিসগুলো আসলে এনশিওর করা উচিত যে আমাদের এই জিনিসগুলো হতে হবেই। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যখন আমরা ডিউ ডিলিজেন্স করে আনি, আমি যদি আইসিবি পার্সপেক্টিভে বলি, আমরা যেটা করি আর কি, যেটা আমরা যখন ডিউ ডিলিজেন্স করি, আমরা ডিউ ডিলিজেন্সের মধ্যে অনেক কিছু আমরা এনশিওর করি যে ওনার মানে ব্যাকগ্রাউন্ডটা কি, উনি কোথা থেকে আসতেছে, এবং ওনার লিগ্যাল এই প্যারামিটারের মধ্যে আসার মতন ক্ষমতা ওনার আছে নাকি, বা এই জিনিসগুলোর ব্যাকআপ তৈরি করতে উনি পারবে নাকি। ফর এক্সাম্পল, একটা ব্যাংকের চেকের কথা যদি আমি বলি, একটা ব্যাংকের চেক তো বাধ্যতামূলক। একটা ব্যাংক, আপনি যখন একজনকে ইনভেস্ট করবেন, সে একটা সমপরিমাণ মূল্যের একটা চেক আপনাকে দিতে হয়, এজ আ সিকিউরিটি চেক। আইসিবি যেটা অ্যাডিশনালি করে সেটা হচ্ছে যে আমরা যে উদ্যোক্তাদেরকে ফান্ড করি বা যে বিজনেসদেরকে আমরা ফান্ড করি, তাদের মাধ্যমে বা তার মাধ্যমে আমরা একজন গ্যারান্টরকেও রাখি। গ্যারান্টর অ্যাজ ইন মানে জামিনদার, এই ফান্ডের গ্যারান্টি নিচ্ছে সে। যদি মাসিক পেমেন্টে যদি কোনো প্রবলেম হয়, যদি ভবিষ্যতে ক্যাপিটাল রিটার্ন করতে কোনো প্রবলেম হয়, তাহলে এটা আমরা গ্যারান্টরকেও এই চুক্তির মধ্যে নিয়ে আসি তৃতীয় পক্ষ হিসাবে। মানে প্রথম পক্ষ যে ফান্ড নিচ্ছে, দ্বিতীয় পক্ষ হচ্ছে যে ফান্ড দিচ্ছে, এবং তৃতীয় পক্ষ হচ্ছে তার গ্যারান্টর, প্রথম পক্ষের গ্যারান্টর। ওই প্রথম পক্ষ ওই এগ্রিমেন্টের মধ্যে আমাদেরকে লিখিতই দেয়, এরকম আমাদের ফরম্যাটটাই করা, যে এই পুরো সমস্ত যেই কারোবার আছে, লেনদেনটা আছে, এটা সমস্ত দায়ভার সে নিচ্ছে। ইনকেস যদি মাসিক পেমেন্টে প্রবলেম হয়, ইনকেস যদি আপনার মূলধন রিটার্ন করতে প্রবলেম হয়, তাহলে এটা সম্পূর্ণ দায়ভার ওনার। এবং তার থেকেও আমরা একটা অ্যাডিশনাল চেক নিচ্ছি। তার মানে কি, একজন ইনভেস্টর যদি আমাদের মাধ্যমে ইনভেস্ট করে, তাহলে সে 2টা করে চেক পাচ্ছে। এইটা ছাড়া আমাদের যে ড্রাফটটা, মানে লিগ্যাল যে ড্রাফট এগ্রিমেন্টটা আমরা করি, এটা খুবই জোরদার একটা ড্রাফট। এটা অবশ্যই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আমাদের হাতে যারা কাজ করছে, এনাদেরকে দিয়ে আমরা এটাকে তৈরি করেছি, এবং এটা খুবই জোরদার একটা জিনিস, এবং ওখানে ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় অনেকজন করি কি, যে হ্যাঁ, এটা তো একটা লিখে দিলেই হয়, আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমার থেকে টাকা নিলা, চল আমরা একটা এগ্রিমেন্টে সাইন করি। বাট ওই আইনি ভাষার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, মানে পার্টিকুলার ইন দোজ টাইম যখন আপনি ডিফল্ট হয়ে যাবেন, যখন আপনি প্রবলেমে পড়বেন, যখন কোনো লিগ্যাল কোনো একটা মিসহ্যাপ হবে, তখন এই আইনি ভাষাগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এবং এভরি সেন্টেন্স তখন ম্যাটার করবে। এই জন্য আমরা এটার জন্য আলাদাভাবেই ফোকাস করি, এবং আলাদাভাবে এটাকে তৈরি করা হয় ডিপেন্ডিং অন দ্য বিজনেস, ডিপেন্ডিং অন দ্য স্কেল অফ দ্য ফাইন্যান্স। আমরা এটাকে এমনভাবে নিয়ে আসি যে যেন দুই পক্ষই এই জিনিসগুলোর সাথে রেলেভেন্স থাকে তাদের, এবং হচ্ছে যে তারা অ্যালাইন থাকে, এবং কি হচ্ছে না হচ্ছে, মানে 19-20 হলে যেন এটার মধ্যে তারা যেন চলে আসে, যে না, এখানে আপনি কোনো ফাউল কাজ করতে পারবেন না, এখানে আপনি কোনো ইলেভেন কাজ করতে পারবেন না, এখানে আপনি কোনো মিসস্টেপ নিতে পারবেন না, নাহলে আপনার কনসিকুয়েন্সেস আছে, বোথ লিগ্যাল ভাবেও এবং আমাদের ম্যানেজমেন্টের থ্রু থেকে। তো তাদেরকে একটা আমরা ওরকম ভাবে মনিটরিং এ রাখি যেন এরকম কিছু না যেন হয়। এবং আমাদের যাচাই বাছাই প্রসেসটা কিন্তু খুবই হার্ড, আপনি হয়তো জানেন, অন্যজন হয়তো জানে না যারা আমাদের এখানে পার্টিসিপেন্টস আছে, যে আমরা 10টা বিজনেসদেরকে যাচাই বাছাই করলে আমরা হয়তো হার্ডলি 4টা বা 5টা বিজনেসের সাথে কাজ করি। বাকি সবাইকে কিন্তু আমরা নেই না, বিকজ উই অনলি চুজ দ্য বেস্ট বিজনেসেস, যাদের সাথে আমরা কাজ করতে পারবো, এবং যাদের সবকিছু ক্লিন আছে, যাদের গুছানো আছে জিনিসটা, যাদের অ্যাকাউন্টিং জিনিস আছে, যাদের আমরা অডিট করতে পারি, যাদের একটা প্রমাণ মিলে আর কি, যে স্টকের সাথে, অ্যাকাউন্টিং এর সাথে, তাদের কাগজপত্রের সাথে সবকিছু অ্যালাইন্ড আছে নাকি না। তো এই জন্য লিগ্যাল অ্যাসপেক্ট গুলাই আসলে মেন, আমরা খুব ভূমিকার সহকারে এটা পালন করি, যে মানে এটা আলাদা একটা ভূমিকাই থাকে, যে না, আপনার লেনদেন তো করবেনই, সবকিছুই ঠিক আছে, বাট লিগ্যাল জিনিসটা যেন একটা ব্যাকআপ হিসেবে যেন বিনিয়োগকারীর জন্য যেন কাজ করে এই জিনিসটা। সো আমি আরো কিছু জিনিস আসলে এখানে অ্যাড করতে জি। চাই। এখানে আমি দেখতে পাচ্ছি কমেন্টে বেশ কিছু আ আ কোয়েশ্চেন এসেছে যে আইসিবি অ্যাকচুয়ালি কিভাবে সিকিউরিটি এনশিওর করতে ভূমিকা পালন করছে। সো এক্ষেত্রে আমি একটা জিনিস এড করতে চাই, সেটা হচ্ছে যে প্রতিটা ইনভেস্টরের সাথে সব কয়টা কোম্পানির আসলে আলাদা, আলাদা WhatsApp গ্রুপ মেইনটেইন করা হয়, এবং জি। যখন আসলে পেমেন্ট বা কিংবা প্রফিট ডিসবার্সমেন্ট এ আসলে দেরি হয়, তখন কিন্তু ইনভেস্টররা সহজেই আসলে আইসিবির সাথে কথা বলতে পারে, এবং এভরি 2 or 3 মান্থস পর
প্রতিটা ইনভেস্টরের সাথে কিন্তু আইসিবি ফিডব্যাক কল অ্যারেঞ্জ করে, যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সপারেন্সি মেনটেনের ক্ষেত্রে। এবং ইনভেস্টররা, প্রত্যেক ইনভেস্টর তার নিজের মতো করে আসলে ফিডব্যাক দিতে পারে। সো যেই ফিডব্যাকের উপর বেস করে আসলে কোম্পানিগুলো পরবর্তীতে নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগ পায়, এবং সেক্ষেত্রে এবং ইনভেস্টরদের সাথে একটা আলাদাভাবে রিলেশনশিপও আসলে এখানে বিল্ড হয়ে যায়। সো যেটা আসলে আমি মনে করি যে লাইক ফান্ড রেজিং বলেন কিংবা আসলে ইনভেস্টমেন্ট বলেন, এটা আসলে ট্রানজাকশনের সাথে সাথে এটা আসলে মোর অফ আ রিলেশনশিপ। সো এই ব্যাপারটা আসলে মেনটেইনের ক্ষেত্রে আইসিবি বেশ ভালো ভূমিকা পালন করার চেষ্টা করছে। জি জি জি, অবশ্যই। থ্যাংক ইউ আপনি আমাদের পার্সপেক্টিভ অনেক সুন্দর করে খুলে বলেছেন। এবং আসলে সামির ভাই, একটা ওয়েবিনারের মধ্যে কিন্তু পুরোপুরি জিনিসগুলোকে বলা যায় না। আসলে আপনি হয়তো আমাদের সাথে আছেন অনেকদিন যাবত, আপনি জানেন আমরা কিভাবে কাজ করছি। সো জিনিসটা হচ্ছে যে সিকিউরিটি এনশিওর কিন্তু আমাদের এটা ডেজিগনেটেড, উই হ্যাভ আ ওয়ার্ক ফোর্স টু এনশিওর দিস এলিমেন্টস, যে উনি সময় মতন টাকা দিচ্ছে নাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা কমিউনিকেশন করি, বাট এটা কিন্তু ফিজিক্যালি আমরা অডিটও করি। প্রতি মাসে আমাদের অ্যাকাউন্টিং টিম কিন্তু ওই বিজনেসের কাছে যায় ওদের ফাইন্যান্স দেখার জন্য, যে আপনাকে আমরা ইনভেস্ট করার আগে কি অবস্থা ছিল, ইনভেস্টমেন্ট করার পরে কি অবস্থা, এবং প্রতি মাসে কি অবস্থা হচ্ছে তাদের। প্লাস আমাদের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আছে, আমাদের কমিউনিকেশনস অ্যান্ড লায়াজেন এক্সিকিউটিভ আছে। তারা কিন্তু এই জিনিসগুলোকেই মানে দায়িত্ব দেওয়া হয়েছে এই জিনিসগুলোকে মনিটরিং করার জন্য, বিকজ একদিনও যেন দেরি না হয়। অ্যান্ড মানে এটা বলতে হয় আমাকে যে আমাদের এই মাসিক পেমেন্টের যেই মানে ইয়েটা, যে মাসিক পেমেন্ট যারা আমাদেরকে করে বা যারা বিনিয়োগকারীদেরকে করতেছে, এটার সাকসেস রেট হচ্ছে 90 to 95%। এবং আমরা এটা এনশিওর করছি যে কোনোভাবেই যেন কোনো কোনো পেমেন্ট যেন ডিফল্ট না হয়, উনি যেন সময় মতন এই পেমেন্টগুলো পায়, প্রতি মাসের প্রফিটটা আর কি, ডিসবার্সমেন্টের কথা যদি আমি বলি। আচ্ছা, so thank you ভাই for sharing the status of ICB and recent success of ICB. So আমি আসলে আরেকটা কোশ্চেন আসলে জানতে চাই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর ইনভেস্টার্স। সেটা হচ্ছে যে আসলে একজন ইনভেস্টরের কাছে যদি একটা স্পেসিফিক অ্যামাউন্ট থাকে ইনভেস্ট করার জন্য, তো সেক্ষেত্রে তার আসলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা কিভাবে করা উচিত? পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন আসলে কেন গুরুত্বপূর্ণ, এবং আসলে এক্ষেত্রে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন তার ইনভেস্টমেন্টকে কিভাবে আসলে বাড়াতে হেল্প করতে পারে, কিংবা কিভাবে আসলে সেফ রাখতে হেল্প করতে পারে? হ্যাঁ, ডাইভার্সিফিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার কাছে 1 লাখ টাকা থাকুক বা আপনার কাছে 10 লাখ থাকুক বা 1 কোটি থাকুক, আমরা সবসময় আপনাকে বলবো যে আপনি ডাইভার্সিফাইড মেথড ফলো করেন। ডাইভার্সিফাইড হলে কি হচ্ছে, ওয়ারেন বাফের কথাটা আমাকে নিয়ে আসতে হচ্ছে যে নেভার পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। যারা ডাইভার্সিফিকেশন করবে না তারা কিন্তু চরম ঝুঁকির মুখে থাকে। বিকজ একটা বিজনেসে যদি আপনি আপনার সব টাকা দিয়ে দেন, ইনভেস্ট করে ফেলেন, বিজনেস ভালো আজকে ভালো, কিন্তু বিজনেসের নেচার কিন্তু ইট কিপস অন চেঞ্জিং বিকজ অফ মার্কেট কন্ডিশনস, বিকজ অফ পলিটিক্যাল রিজনস, বিকজ অফ মানে দ্য স্টেট অফ দ্য সিচুয়েশন। যে কোনো ক্ষেত্রেই কিন্তু একটা বিজনেস যেন বিজনেস ধস নামতে পারে, একটা বিজনেস ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারে, তখন আপনার ইনভেস্টমেন্টগুলোর কি হবে? এই জন্যই ডাইভার্সিফিকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আমরাও এনশিওর করি এবং আমরাও বলি যে আপনাকে যেহেতু আমাদের কাছে অনেক বিজনেস আছে, আপনি এক জায়গায় সব ইনভেস্টমেন্ট না করে আপনি অল্প 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 করে সব জায়গায় ইনভেস্ট করেন। এর থেকে কি হবে, 5টা বিজনেস আপনি ইনভেস্ট করলেন, একটা বিজনেস যদি ধস নামে, একটা বিজনেস যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায়, আপনার 4টা বিজনেস কিন্তু স্টেবল থাকতেছে। তো আমরা মানে যেটা অনেকবার মানে আমরা ফেল করি বুঝতে, সেটা হচ্ছে যে আমরা রিলেশনশিপের উপরে অনেক নির্ভরশীল। মানে একটা উদ্যোক্তার সাথে ফর এক্সাম্পল আমি যদি ইনভেস্ট করি, তার সাথে আমার একটা রিলেশনশিপ হলো, ভালো খাতির হলো, প্রতি মাসে আমাকে আমার প্রফিট বুঝাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আরো ইনভেস্ট করব। এই ইমোশনাল জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। ইউ ক্যান নেভার বি ইমোশনাল ইন টার্মস অফ বিজনেস অ্যান্ড ইন টার্মস অফ ফাইন্যান্স। আপনাকে এটা মানে একটা মানে র্যাশনাল মেথড থেকে, আপনাকে র্যাশনাল অ্যাপ্রোচ থেকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনাকে কখনো ইমোশনাল হওয়া যাবে না। আপনাকে কখনো ওই বিজনেসের সাথে ওইভাবে আপনি মিশতে পারবেন না, যেটা আপনার ফ্যামিলি মেম্বার। আপনাকে ওটাকে একটা প্রফেশনাল ম্যানারিজমে ম্যানেজ করতে হবে। এই জন্যই আপনাকে দেখা যাচ্ছে যে সে যতই বলুক বা আপনি যতই চান, আপনাকে কখনোই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করা উচিত না একটা বিজনেসে অনেক বেশি। কারণ আপনি করতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী, আপনি 5-10 লাখ টাকা করতে পারেন, কিন্তু আপনার কাছে যদি আরো 10 লাখ টাকা থাকে, আমরা বলবো যে আপনি আরেকটা বিজনেসে ইনভেস্ট করেন। এই জন্যই ডাইভার্সিফিকেশনটা ইম্পর্টেন্ট, যে টু মানে রিস্কটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য, যে রিস্কটা যেন আপনার মিনিমাইজ হয়ে যায় এবং রিস্কটা যেন একটা স্কেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এক জায়গায় যদি আপনি সব রিস্ক ফোকাস করে ফেলেন, তাহলে তো এই বিজনেস আল্লাহ মাফ করুক প্রবলেম হতে পারে। কিন্তু আপনার যদি ইকুয়াল পোর্শনে এটা যদি ভাগ করা থাকে, তাহলে কিন্তু আপনি যতই প্রবলেম আসুক, ইভেন মার্কেট অনেক ভলাটাইল সিচুয়েশনে চলে গেলে, আপনি কিন্তু কিছু কিছু জিনিস আছে যে, যেরকম দেখেন আমাদের করোনা ভাইরাসের সময় হয়েছে,
যে আপনার ফুড রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড যারা ইনভেস্টমেন্টস করছে তারা কিন্তু অনেক ডাউনফল দেখেছে এই সেক্টরে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা মনে করেন হেলথ রিলেটেড প্রোডাক্টসে ফোকাস করছে বা ডেলিভারি বিজনেসে ফোকাস করছে বা আপনার এই যে কি বলে এটাকে, এটা ওই তো ডেলিভারি টাইপ যে লজিস্টিক্সে যারা ফোকাস করছে তাদের কিন্তু বিজনেস কিন্তু ডাউনফল হয় নাই। বা যারা এসেনশিয়াল কমোডিটিজ উপর ফোকাস করছে তাদের বিজনেস কিন্তু অত ধস নামে নাই। তো আপনি চিন্তা করেন, বিং ইনভেস্টর, যে আপনার যদি ওই করোনার সময় যদি অনেকগুলো বিজনেসে যদি ইনভেস্ট করা থাকতো, আর ওই বিজনেসগুলোই ডাউনফল হচ্ছে যারা খাবার সাথে রিলেটেড, হাইজিনের সাথে রিলেটেড, বাট অ্যাট দ্য সেম টাইম যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে রিলেটেড, ডেলিভারির সাথে রিলেটেড, তাদের মানে আপনার ডিফারেন্ট জায়গায় ইনভেস্টমেন্ট ছিল, ওই বিজনেসগুলো থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। তার মানে কি আপনার ইনকাম কিন্তু তখনও কয়েকটা জায়গা থেকে স্টেবল ছিল। আই হোপ আমি বুঝাইতে পারছি সামির ভাই যে কোয়েশ্চেনটা করেছেন। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই ভাই। থ্যাংক ইউ সো মাচ। সো আমি আসলে আরো বেশ কিছু কমন কোয়েশ্চেন করব অন বিহাফ অফ দ্য অডিয়েন্স। সো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আইসিবি থেকে যদি কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট নিতে চায় ফ্রম ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টরস, তো সেক্ষেত্রে আসলে প্রসেসটা কি হতে পারে? আইসিবি থেকে ইনভেস্টমেন্ট নিতে চাইলে সে ফর এক্সাম্পল আজকের আমাদের এই ৭৪ জন পার্টিসিপেন্টস এর মধ্যে ডেফিনিটলি দেয়ার আর ফিউ এন্টারপ্রেনার্স যারা হয়তো আইসিবি থেকে কখনো ইনভেস্টমেন্ট নেয় নাই। তো জি। সেক্ষেত্রে আইসিবি থেকে কিভাবে তারা আসলে ইনভেস্টমেন্ট নিতে পারবে? আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন তো আপনাকে করতে হবে, আমাদেরকে রিচ করতে হবে। আমাদের পেজ আছে, আমাদের গ্রুপ আছে, কমিউনিটি আছে, ইনভেস্টার্স ক্লাব বাংলাদেশ, ফেসবুকের মধ্যে অনেক লার্জ একটা, ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ এট দিস মোমেন্ট। আপনারা ওইখানে জয়েন হতে পারেন। আমাদের যে কোম্পানি আছে সেভেন ব্রিজেস ক্যাপিটাল, ইটস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ লাইসেন্সড কোম্পানি। সো ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, আমাদের অফিসিয়ালসকে অ্যাপ্রোচ করতে পারেন। তখন আপনার সাথে আমরা প্রাথমিকভাবে আলাপ করব যে আপনার বিজনেসটা কি, এটা কি কন্ডিশনে আছে, কিভাবে আছে। আমাদের ইন্সপেকশন ভেরিফিকেশন হয়। এটা অনেক জটিল একটা প্রসেস, বাট জটিল তখন না যদি আপনার সবকিছু গুছানো থাকে। যদি আপনার কোনো কিছু শর্ট কামিংস থেকে থাকে, আপনার যদি কোনো কিছু ম্যানেজ না করা থাকে, যেরকম ফর এক্সাম্পল ব্যাংক স্টেটমেন্ট আমাদের লাগে, আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে, তারপরে আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে, আপনার যদি আরো ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা আছে যেই বিজনেসের ডকুমেন্টস গুলা বা আপনার যেই হিসাব কিতাবের ফাইলগুলো, এগুলো যদি আপনার না করা থাকে তাহলে আপনি স্ট্রাগল করবেন। বাট আমরা সময় দিব, আপনি গুছান, আপনি গুছাই সব কিছু করে আসেন। উই হ্যাভ আ লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, যে একটা বিজনেসকে আমরা এইগুলো চাই একটা বিজনেস থেকে, যে আপনার এগুলো 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 থাকতে হয়। তারপরে আমরা ওটাকে আবার ক্রস চেক করি, ওটাকে ভেরিফাই করি, আমাদের টিম যায়, ফিজিক্যাল ভিজিট হয়। আপনি কোথায় থাকেন, মানে আমরা উদ্যোক্তার উপরে ফোকাস করি, যে উদ্যোক্তাই তো এখানে মেন। একটা বিজনেস তো একটা ইটস লাইক এ মেশিন, বাট মেশিনটা কে চালাচ্ছে, ড্রাইভারটা কে, ওই ভেহিক্যালটা চালাচ্ছে কে, ওটাকে ম্যানেজ করছে কে, ওনার উপরে আমরা ফোকাস করি। উদ্যোক্তার আমরা ওনার লিটারালি আমাকে বলতেই হচ্ছে, ওনার বাসায় যাই আমরা, ওনার প্যারেন্টসের সাথে কথা বলি, ওনার আত্মীয় স্বজনকেও আমরা ইনভলভ করি, ওনার অফিসিয়াল এমপ্লয়িজদের সাথে আমরা কথা বলি, এক্সিকিউটিভদের সাথে কথা বলি যে আপনারা কি ঠিকমতো আপনাদের স্যালারি পাচ্ছেন নাকি, ঠিকমতো সবকিছু ম্যানেজ হচ্ছে নাকি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনার বাড়িওয়ালাদের সাথে কথা বলি, যার থেকে সে অফিস গোডাউন ওয়্যার হাউস ভাড়া নিয়েছে, যার থেকে সে বাসা ভাড়া নিয়েছে, আপনি কি ঠিক মতন আপনাকে উনি প্রতি মাসের ভাড়াটা কি ঠিক মতো দিচ্ছেন নাকি। বিকজ ওগুলো যদি না করে থাকে তাহলে কেনই বা আমরা তাকে ইনভেস্ট করবো আরো ঝামেলা বাড়ানোর জন্য। আমরা তো একটা ক্লিন মানুষকে চাচ্ছি যে আমাদের সাথে ক্লিন স্কেলে, ক্লিন স্টেটে কাজ করবে, তার বিজনেসের ডকুমেন্টস গুছানো, তার বিজনেসটা সুন্দর, বিজনেসটা সামনে প্রসপেক্ট ভালো, তার ব্যাকগ্রাউন্ড ভালো, তার ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ডিপেন্ড হতে পারবো। এবং এই সব কিছু এনশিওর করার পরে, ডিউ ডিলিজেন্স প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই আমরা ফান্ডিং এর জন্য মানে প্রসেসটা তারপরে রেডি করি। তো এইভাবে আচ্ছা, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের সাথে কমিউনিকেশন করে। আচ্ছা। সো এক্ষেত্রে আমি তো আসলে যারা লাইক ইনভেস্টমেন্ট সিক করছে তাদের হয়ে কথা বললাম। সো এখানে আমাদের সাথে বেশ কিছু ইনভেস্টরও আসলে জয়েন করেছে। সো যারা এখনো আসলে নতুন ইনভেস্টর কিংবা ইনভেস্ট করার জন্য চিন্তা ভাবনা করছে, সো তারা আসলে কিভাবে আইসিবির থ্রুতে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে? হ্যাঁ, আমাদের বর্তমান পোর্টফোলিওর মধ্যে অনেকগুলো কোম্পানি আছে। এই কোম্পানিদেরকে আমরা সবসময় প্রতিনিয়ত মনিটর করছি, ম্যানেজ করছি। হোয়াটসঅ্যাপের গ্রুপ দ্বারা আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রেখেছি এবং তাদের ক্রেডেনশিয়ালস আমাদের কাছে আছে, তাদের হিসাব কিতাব আমাদের কাছে আছে। সো আপনারা এই কোম্পানিগুলো দেখতে পারেন, আমাদের কাছে চেলে আমরা এই লিস্টটা দিব। এবং আমাদের গ্রুপটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একজন গ্রুপের লিঙ্ক চেয়েছে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন এবং আপনারা দেখতে পারবেন এখানে ভেরিফাইড লিস্ট পাওয়া যাবে। এই ভেরিফাইড লিস্ট থেকে আপনারা চুজ করতে পারেন। এবং যদি বিস্তারিত জানতে হয় আমাদের
থ্রুতে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা কন্ট্যাক্ট করায় দিব উদ্যোক্তাদের সাথে, আপনারা তাদের সাথে ফেস টু ফেস কথা বলতে পারবেন, ভিজিট করতে পারবেন, যেতে পারবেন। আপনি পার্সোনালি যখন গিয়ে আলাপ আলোচনা করবেন, যখন সবকিছু দেখবেন, যখন আপনি মনে করবেন যে হ্যাঁ বিজনেসটা ভালো এবং আইসিবি ভালো কাজ করতেছে বা তারা একটা সুন্দর বিজনেসকে নিয়ে আসছে, তখনই যখন আপনি পজিটিভ মনে করবেন, তখন আমরা আমাদের অফিসিয়াল প্রসিজারে যাব যে কিভাবে আপনি ইনভেস্ট করবেন। তখন আমরা দেখা যাচ্ছে চুক্তি রেডি করি, ডেট এন্ড টাইম ফাইনাল করি, তারপরে চুক্তি রেডি হওয়ার পরে আপনি আপনার ফাইন্যান্সটা ওনাকে ট্রান্সফার করে দিবেন, এবং ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের ম্যানেজমেন্টটা শুরু হয়, যে প্রতি মাসে আপনি টাকা ঠিক মতন পাচ্ছেন নাকি, প্রফিট ঠিক মতন পাচ্ছেন নাকি, এবং যতদিন পর্যন্ত না আপনি আপনার ক্যাপিটাল ফেরত পাবেন ততদিন পর্যন্ত এটা আমাদের রেসপন্সিবিলিটি টু এনশিওর এভরিথিং। এই ইনফ্যাক্ট আমাকে এটাও বলতে হচ্ছে, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, আমাদের টিম কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ, সাথে সাথে ওখানে চলে যায়, সাথে সাথে কমিউনিকেট করে যে কি সমস্যা কি প্রবলেম, তারপর আমরা এনশিওর করি এটাকে মানে মিটিগেট করি, প্রবলেমটাকে সলভ করি। এবং ওটার সাথে সাথে পাশাপাশি দেখা যাচ্ছে যে যদি কোনো বড় ধরনের প্রবলেম হয়, আমরা লিগ্যাল সাপোর্ট পাবেন আমাদের থেকে, আমাদের ফিজিক্যাল সাপোর্ট পাবেন, আমাদের সাথে কমিউনিকেশন সাপোর্ট পাবেন। তো আমরা কখনোই মানে উই আর অ্যাক্টিং লাইক ইউর ম্যানেজার, আমরা আপনার ম্যানেজার হয়ে সবসময় আপনার পাশে আছি। যদি ওয়ার্স্ট কেস সিনারিওতেও বলতে হয় আমাকে, যদি কোনো রকমের বড় রকমের দুর্ঘটনা ঘটে যায়, মানে আপনার টাকা পাচ্ছেন না বা ইনভেস্ট করার টাকা আপনার আটকায় গেছে বা ওনার বিজনেসটা ফেল করছে, তখন আমরা লিগ্যাল অ্যাকশনও নিব তখন। তো এইভাবে আপনারা ইনভেস্ট করতে পারেন। বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন আপনার প্রফিট রেশিও আছে, বিভিন্ন টাইপের বিজনেস আছে, অ্যান্ড উই আর গ্রোয়িং। এবং আমাদের আইসিবি থেকে নিজস্ব আমাদের কিছু কোম্পানিজ আসতেছে, ফর্ম হচ্ছে, ওই কোম্পানিজগুলো আমাদের আন্ডারে আছে, ওইখানে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, ইনভেস্ট করতে পারেন। একটা কোম্পানি আমরা রিসেন্টলি স্টাবলিশ করেছি, একটা প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট করেছি আমরা নেত্রকোনায়। তো ওটার ইনভেস্টমেন্ট অফ হয়ে গেছে, আমি জাস্ট বলতেছি আর কি। তারপরে এখন আমরা একটা ফিশ প্রজেক্ট নিয়ে কাজ করছি, সামনে আমাদের আরো 3-4টা নিজস্ব আইসিবি নিজস্ব প্রজেক্ট আসতেছে। ওকে, সো এখানে আমরা একটা কমেন্ট পেয়েছিলাম যে আসলে যদি কারো ইনভেস্টমেন্ট আসলে রিস্কে পড়ে যায়, তো সেক্ষেত্রে আইসিবি আসলে কিভাবে লিগ্যাল সাপোর্ট দিতে পারে। আই হোপ যে ভাই আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। শাহনওয়াজ ভাই খুব ভালো করে আসলে এক্সপ্লেইন করেছেন যে কিভাবে আইসিবি লিগালি সাপোর্ট দিয়ে থাকে, কিভাবে কমিউনিকেশন করে, কিংবা কিভাবে বিজনেস ওনারদের ক্ষেত্রে আসলে লাইক লিগাল অ্যাকশন নেয়ার ক্ষেত্রে আসলে আইসিবি হেল্প করতে পারে টু রিকভার দ্য ফান্ড আর কি। সো আমরা আজকের ওয়েবিনারের একেবারে লাস্ট স্টেজে চলে এসেছি। আমি আসলে ওয়ান বাই ওয়ান কিছু কোশ্চেন নিতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আসলে আমরা সো একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে লেদার ফুটওয়্যার নিয়ে একজন আসলে বিজনেস করেছেন। তো সেক্ষেত্রে আসলে বিজনেস ডেভেলপমেন্টের জন্য আসলে তার সাপোর্ট দরকার। তো সেক্ষেত্রে আসলে আইসিবি কি কোনো ধরনের সাপোর্ট করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। ওই যে আপনি আমাকে তো প্রশ্নই করেছেন যে ইনভেস্টমেন্ট সেক্টরের মধ্যে ইনভেস্ট করার মতন ভালো খাতগুলা কি। লেদারও একটা অনেক বড় একটা খাত। লেদার হচ্ছে যে সেকেন্ড মোস্ট এক্সপোর্টেড আইটেম আমাদের বাংলাদেশ থেকে আফটার গার্মেন্টস। তো এটা অনেক বড় হচ্ছে এবং এক্সপোর্টের দিকগুলোও খুলছে, এবং বাংলাদেশের রিকোয়ারমেন্টও, এটা ডোমেস্টিক রিকোয়ারমেন্টও অনেক হিউজ। এবং আমরা ডেফিনেটলি ভালো বিজনেস যদি হয়ে থাকে, বিজনেস যদি স্কেল লেভেল সিচুয়েশনে থেকে থাকে এবং এটার মধ্যে যদি ফান্ডিং ইনজেক্ট করে এটাতে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, উই আর ইন্টারেস্টেড। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আচ্ছা, সো শেখ হোসেন ভাইয়া আপনি হচ্ছে লাইক হ্যান্ড রেজ করেছেন। প্লিজ ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন, ইউ ক্যান আনমিউট অ্যান্ড আস্ক ইউর কোশ্চেন। ভাইয়া আনমিউটের পারমিশনটা নাই, আমি দিয়ে দিচ্ছি এখন সবাইকে। ওকে ওকে, শিওর। এখন সবাই আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে হ্যালো, পাচ্ছি। জি জি ভাইয়া, শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম। আমি শেখ আমজাদ হোসেন। আসলে আমরা তো শুনলাম ম্যাক্সিমামটাই যে ফান্ড পাবে কিভাবে যদি আমরা ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আসলে প্রসিডিউরটা একটু সংক্ষেপে বলতেন, এবং প্রফিট মার্জিনটা কেমন এখানে? আচ্ছা, আমি কি নিব সামির ভাই কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্লিজ। জি। আচ্ছা, এখানে আমরা তো বলেছি, সংক্ষেপে যদি বলতে হয়, আপনি আমাদের পোর্টফোলিও থেকে, আমাদের এখন বর্তমানে ভেরিফাইড বিজনেস আছে প্রায় 30টার মতন, আর আরো বিজনেসেস অ্যাড হচ্ছে, ডিফারেন্ট প্রফিট মার্জিন। এবং আমাদের প্রফিট মার্জিনও কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য তুলনায় অনেক বেশি। আমি বলবো এটা হচ্ছে যে এটা আসলে এই কালচারটা তৈরি হয়েছে আমাদের অনেক আগের থেকে। এটা এমন না যে আমরা তৈরি করেছি, এটা উদ্যোক্তারাই দেখা যাচ্ছে যে তাদের বিজনেসকে আগায় নেওয়ার জন্য তাদের ফান্ডিংটা খুব দরকার ছিল বলেই তারা এটা কে স্ট্যাবলিশ করেছে, এবং একজনের দেখা দেখি জিনিসটা হয়ে গেছে। সো দেখা যাচ্ছে যে অ্যাভারেজে আমাদের এখানে 3 to 5%, 5 to 6%, ইন সাম টার্মস, ইন স্পেশাল ওকেশনস আপনি 7 to 8%ও আপনি প্রতি মাসে প্রফিট নিতে পারবেন প্রতি 1 লক্ষ টাকা আমি বুঝে ইনভেস্টমেন্টের মধ্যে। জি। আমি বুঝি এই কথাটা, মানে
ব্যাংকে যেমন 12% ইন্টারেস্ট হলে আপনার আসে হলো প্রায় 1,000-এর মতো কিংবা কাছাকাছি, ঠিক আছে? তো এখানে 3 to 5% বলতে 1 লাখ টাকা কত আসবে তাহলে মাসে? 3 থেকে 5 হাজার টাকা। এটা প্রতি মাসে হিসেবে বলছি আমি। মাসে আপনি মাস হিসেবে বলছেন না, আমি সাধারণত ইন্টারেস্ট ইয়ারলি হিসেবে কাউন্ট করে ব্যাংকের সাথে কম্পেয়ার করতেছি। আর তাহলে আমি ব্যাংকের থেকে অনেক শুনতে বলছি তুলনায় তাহলে তো বেশি, আমাদের ব্যাংকের থেকে অনেক না, বেশি। ব্যাংক যদি আপনাকে 12% দিয়ে থাকে, আমাদের এখানে নর্মালি দেখা যাচ্ছে যে 36 থেকে কিছু কিছু বিজনেস 60% ইয়ারলি প্রফিট দিচ্ছে, এবং এটা আনরিয়ালিস্টিক না, আপনি চেক করতে পারেন। এটা পসিবল যারা বিজনেস করে দিতে পারে নাকি ফল করে বেশিরভাগ? আপনাদের না, এটা রেশিওটা কেমন? পসিবল। এটা পসিবল। এটা আমি আপনাকে গত 1 বছরের ডেটা বলতেছি। এটা পসিবল হয়ে আসছে এবং ইনভেস্টমেন্ট ক্লোজও হয়েছে। মানে আপনি একটা বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, ধরেন 5% করে পাচ্ছেন, প্রতি মাসে 5,000 করে পাচ্ছেন। 1 বছরের মধ্যে আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে 60,000 টাকা পেয়েছেন, এবং 1 বছর পরে আপনাকে আপনার 1 লক্ষ টাকা ফেরতও দিয়ে দিয়েছে। এরকম অঢরে অঢরে অনেকগুলো বিজনেস আছে যাদেরকে আমরা অলরেডি এই আওতায় মানে কার্যক্রম করে নিয়ে আসছি আর কি। আমরা তো ব্যাংকে এফডিআর করি, সঞ্চয়পত্র করি, বন্ড কিনি, তোমার শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করি। আসলে আমি বুঝতেই পারিনি, আমি ভাবছি এটা বুঝি শেয়ার মার্কেটের কোনো সেশন, ঠিক আছে? আমি জি জয়েন করেছি, আমি ইনভেস্টর হিসেবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, কিন্তু জি। এইখানে যে আপনার প্রফিট মার্জিন বলতেছেন অনেক হাই, সেক্ষেত্রে যদি মানে অ্যাকচুয়ালি জিনিসটা ট্রু হয় তাহলে তো করা যায় ইনভেস্ট, রিটার্ন হ্যাঁ, যদি পাওয়া যায়। অবশ্যই। আপনার মতন আপনি দেখেন, আমাদের গ্রুপের মধ্যে 94,000 মেম্বার। তো আপনার মতনই তো অনেকজন আছে যাদের অলরেডি ফান্ড আপনার দেখা যাচ্ছে যে এফডিআই তে আছে, ফিক্সড ডিপোজিটে আছে, ব্যাংকে রাখা আছে, স্টক মার্কেটে রাখা আছে, ক্যাপিটাল মার্কেটে রাখা আছে, সঞ্চয়পত্রের মধ্যে ইনভেস্ট করা আছে। তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা তুলে কিন্তু আমাদের এখানে ইনভেস্ট করছে। আর আমাদের বর্তমানে এই মুহূর্তে আমাদের 3 কোটি 3.5 কোটি টাকা প্রতি মাসে ইনভেস্ট হচ্ছে বিভিন্ন ব্যবসায়। তো আপনার মতনই তো সবাই ইনভেস্টররা আমাদের সাথে যুক্ত হচ্ছে। না, তাদেরকে সেটা তো তাদের ওই অলমোস্ট ব্যাংক বলেন, এফডিআর বলেন, সঞ্চয়পত্র বলেন, বন্ড বলেন, সবারই একটু 12% আশেপাশে এরকম। জি 5 বছর যে বন্ড গুলো এখন 12.4 আছে, আর ব্যাংক গুলো ম্যাক্সিমাম গুলো 12%, কিছু সরকারি ব্যাংক কম দেয় আর কি, জি এরকম। জি। তাহলে তো আপনাদের অনেক ভালো যদি আসলে জিনিসটা একদম প্রপারলি পাওয়া যায়, টাকাগুলো রিটার্ন পাওয়া যায়, এর নিশ্চয়তা থাকে 100%, তাইলে আর কোনো সমস্যা নেই এখানে invest করার। জি জি। আমার মনে হয় শেখ হোসেন ভাই, এটা possible। আপনি আমাদের গ্রুপটা একটু ঢুকেন, গ্রুপে মেম্বার হন, গ্রুপটা একটু ভালোভাবে ব্রাউজ করেন। আপনি নিজেই বুঝতে পারবেন অফার দেখে, আমাদের কার্যক্রম দেখে, আমাদের আপনাদের অফিসটা অ্যাক্টিভিটি। কোথায়? অফিসটা কোথায়? আমাদের অফিস ধানমন্ডিতে। ধানমন্ডি এজ ইন মানে কলাবাগানে, কলাবাগান মাঠটার ঠিক উল্টো পাশে। আচ্ছা, ভালো। ভাইয়া আমি ঠিক যদি আছে। একটু ইন্টারাপ্ট করি আর কি। জি প্লিজ। আমার দুটো তিনটে কোশ্চেন ছিল। জি একটা হচ্ছে, অ্যাজ অ্যান ইনভেস্টর ধরেন আমি আইসিবি কে দেখেই হয়তো আমি ইনভেস্ট করতেছি, বা একটা প্রতিষ্ঠান যাকে আমি হয়তো তাদের সাথে সিরিজ অফ মিটিং করলাম, তাদের দেখলাম একটা চুজ করলাম। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আইসিবির কি লিগ্যাল সেই ধরনের পারমিশন আছে, যে ধরেন একটা কোনো ডিসপিউট আসলো তখন আইসিবির কি সেই ধরনের কেসে লড়ার মতো সেই পারমিশন গভর্নমেন্ট থেকে নেওয়া আছে কিনা? আমি মনে আচ্ছা, হয় বোঝাতে পারছি। এখানে এখানে আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা কিন্তু বিইং আ ফিনটেক, আমরা ডেফিনেটলি ফিনটেক কোম্পানি, বাট আমরা কিন্তু বাংলাদেশে এরকম আপনার কোনো পারমিশন নাই যে আপনি একটা ব্যাংক হিসেবে কাজ করতে পারেন। আমরা কিন্তু অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনার কাজ করছি, এবং আমাদের যেই ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করা, এটা কিন্তু কনসালটেন্সি ফার্ম হিসেবে রেজিস্ট্রেশন করা। তার মানে কি, আপনি কিন্তু ইনভেস্টমেন্ট আমাকে দিচ্ছেন না, আপনি কিন্তু একটা বিজনেসকে ইনভেস্ট করতেছেন আমাদের থ্রু থেকে। আমরা আপনাকে তুলে ধরতেছি যে এই বিজনেসের এইটা আছে, এইটা নাই, আপনি ডিসিশন নেন আপনি কি ইনভেস্ট করবেন নাকি না। আপনি কিন্তু তার সাথেই চুক্তি করতেছেন যে বিজনেস আপনি ইনভেস্ট করছেন। আমরা বিইং আ কনসালটেন্সি ফার্ম আপনাকে কনসাল্ট করছি, আপনার জিনিসটাকে ইজি করে দিচ্ছি। তো আমাদের মনে হয় যে আমাদের অ্যাক্টিভিটি ওই পর্যন্তই সীমাবদ্ধ। বাট এটা ছাড়া আমাদের যেই আপনি লিগ্যালিটির পার্সপেক্টিভ বলেন, লিগ্যালিটির মধ্যে তো আমাদের কোনো রকম আমরা ত্রুটি ছাড়িনি। আমরা সব রকম স্ট্যাবলিশমেন্ট নিয়ে করেছি এবং সার্টিফিকেট অর্জন করেছি, এবং হচ্ছে আমাদের এটা পুরো রেজিস্টার্ড কোম্পানি। প্লাস হচ্ছে যে আপনি যদি আল্লাহ মাফ করুক কালকে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, আমাদের লিগ্যাল টিম আছে। এটা তো আপনাকে একটা, আপনি যদি আজকে একটা লিগ্যাল ফার্মের কাছে গিয়ে আপনি যদি হেল্প চান, আপনাকে করবে না? সেভাবে আমরা আপনাকে হেল্প করবো ডেফিনেটলি। জি, আমি বুঝতে পারছি আর কি। না সেক্ষেত্রে মানে কি আসলে আপনারা চার্জ বাংলাদেশের, করেন? এক্সকিউজ মি, সেক্ষেত্রে কি আপনারা চার্জ করেন? আমাদের চার্জের ব্যাপারটাও বলে দেই, আমাদের এখানে আসলে কোনো কিছু হিডেন না। আমরা আসলে দেখা যাচ্ছে যে ইনভেস্টরদের থেকে কোনো চার্জ করছি না, বাট যে ইনভেস্টমেন্ট নিচ্ছে তাদের থেকে আমরা 5% ফি চার্জ করছি ইনভেস্টমেন্টের উপরে এককালীন। এটা আমাদের সার্ভিস চার্জ। না না, লিগেলি যখন আমি ফল করবে, আমি বিনিয়োগকারী, কারণ আমি মিস্টার এক্স এর বিরুদ্ধে যখন লিগেল অ্যাকশনে যাবো, তখন আপনাদের কোনো লিগেল চার্জ আছে কিনা?
আমাদের চার্জ নাই। বুঝতে আমরা পারলাম না। যেই কোম্পানির সাথে কাজ করছি, মানে আমাদের যে লিগ্যাল একটা কোম্পানি আছে যাদের সাথে আমরা কোলাবোরেশনে আছি, তাদের সাথে আপনারা বসবেন, ডেফিনেটলি চার্জ আছে। এটা তো আসলে দেখা যাচ্ছে লিগ্যাল ম্যাটারের উপরে ডিপেন্ড করে, কত টাকা ইনভেস্ট করছেন, সিচুয়েশনটা কি, আপনাকে কি করতে হবে, এটার তো ডেফিনেটলি চার্জ আছে। তার মানে আছে চার্জ, তখন আমাকে যদি লিগাল অ্যাকশন নিতে হয়, আমাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে। জি, এটা তো আপনি নর্মালি যদি কোথাও ইনভেস্ট করেন, আপনি যদি লিগ্যাল হেল্প নেন বা লিগ্যাল কোনো পরামর্শ নেন, আপনাকে তো চার্জ দিতে হবে। আচ্ছা, সো তার মানে আমরা এখন আপনারা জাস্ট মিডিয়া, এই তো? জি, আমরা আমরা বলা যায় উই আর ঠিক ওয়ার্কিং আছে, লাইক মিডিয়া, আমরা ঠিক একটা আছে। মিডিয়া হিসেবেই কাজ করছি। জি, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ শেখ হোসেন ভাই ফর ইওর কোশ্চেন্স। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। আলিমুল করিম ভাই, আপনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছেন, প্লিজ ইউ ক্যান আস্ক ইওর কোশ্চেন। থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু এটা বিজনেস, তো বিজনেসে লস হতেই পারে। বিজনেসে লস হলে তখন সেটা কিভাবে, তার বিজনেস যে আসলে ইনভেস্ট করতেছে সে যদি ধরেই নেয় সবসময় প্রফিট হবে, তাহলে সেটা তো আসলে সে বিজনেসে ইনভেস্ট করতেছে না, সে আসলে সুদে ইনভেস্ট করতেছে। সে জেনেই নিচ্ছে সে সবসময় প্রফিট হচ্ছে। সো বিজনেসে লস থাকবেই। সে যদি 5% শেয়ার হোল্ডারে থাকে, তাহলে 5% সে প্রফিট এবং লস দুইটাতেই সে হচ্ছে যে ইনক্লুডেড, রাইট? এটা আপনারা কিভাবে এক্সপোজ করতেছেন? কারণ এতক্ষণ আমি যেটা শুনলাম যে আপনারা এনশিওর করতেছেন সে যে টাকাটা আসলে পে করছে সে 12% বা এরকম প্রফিট পাবে। তাহলে তো এটা পুরোপুরি একটা ইন্টারেস্ট হয়ে গেল। কারণ বিজনেস সবসময় সেম যায় না, বা মানে তখন সেটা আসলে কিভাবে আপনারা মানে সলভ করেন, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশে কোনো লিগ্যাল ব্যাটেল যদি হয়, ইটস ভেরি টাইম কনজিউমিং, ঠিক আছে? জি, তো সেটা সাধারণত আপনার 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 15 লাখ টাকা এগুলো লিগেল ব্যাটারে ব্যাংকও যেতে চায় না, বলে যে কত দিনে দিবেন সেটা বলেন আস্তে আস্তে। তো সেই সেই জিনিসটা আপনারা কিভাবে রিজলভ করেন, বা টেকনিকটা কি আসলে? কারণ আমি যদি আসলে লিগ্যালে যাই, ইট উইল টেক ইয়ার্স টু সলভ, রাইট? বাংলাদেশের লিগ্যাল পার্সপেক্টিভে যাতে আমি লিগ্যাল বলি। তো এই দুইটা কোয়েশ্চেন আসলে। জি, জি, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে আপনার প্রথম কোয়েশ্চেনটাকে আমি অ্যাড্রেস করি। আমাদের এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ বিজনেস, ঠিক আছে? 5 to 7% বা 4 to 5% যে প্রফিট আমরা বলছি, ওরা প্রফিট থেকে কিন্তু আপনাকে একটা পোর্শন দিচ্ছে। হ্যাঁ, এটা এটা অনেকটুকু ইন্টারেস্ট বেসিস, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছে কিন্তু শরিয়া সিস্টেমের ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। অনেকগুলো কোম্পানি, মানে হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা আপনাকে নেট প্রফিট থেকে প্রতি মাসে হিসাব দেখায়, ওই নেট প্রফিট অনুযায়ী আপনার সাথে চুক্তি হবে। মানে আপনি নেট প্রফিট থেকে ফর এক্সাম্পল 5% পাচ্ছেন, নেট প্রফিট থেকে ফর এক্সাম্পল আপনি 10% পাচ্ছেন, তখন আপনাকে হিসাব দেখায়, আপনাকে আপনার হিসাবেই দিবে। কিন্তু এখন এটা আপনার ফ্রিডমের উপরে ডিপেন্ড করে। আপনি যদি চান যে আমি চুক্তিটা এইভাবে করব যে লসের ভাগীদারি আমি হব, তাহলে আমার মনে হয় তারা এটা নিয়ে কোনো আপত্তি করবে না। অনেক ইনভেস্টরদের এটাই একটা প্রবলেম থাকে যে না, আমরা লস বহন করতে রাজি না। কিন্তু আপনি 100% শরিয়া সিস্টেম যদি ফলো করতে চান, আপনাকে লস বহন করতে হবে। আবার শরিয়া সিস্টেমের অনেক ব্রাঞ্চ আছে, আমি নিজেও এত এক্সপার্ট না সত্যি কথা, অনেস্টলি বলতে গেলে। বাট শরিয়া সিস্টেমের অনেক মেথড আছে, অনেক ব্রাঞ্চ আছে, মুদারাবা, মুশারাকা, আপনার এটার মধ্যে অনেকগুলা অপশনস থাকে। যে আপনার যে সবকিছুই যে ইসলামিক ভাবে গ্রহণযোগ্য না, এরকমও না। আপনি এই যে 4 to 5% যে প্রফিট পাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের একটা মেথডের মধ্যে ফালানো যায় যতটুকু আমি জানি। এবং আমরা না, তো এটা হবে না, এটা হবে না, এটা হবে না। মানে আপনি যদি প্রফিট এবং লস দুইটাই নিতে হবে, জি তাইলে আপু এরকম বলো। বিজনেস। আমি তো আপনাকে এছাড়া বলেছি যে আপনি হ্যাঁ, যদি প্রফিট এন্ড লস দুইটা নেন, আপনি ওইভাবে চুক্তি করতে পারেন। বাট আমাদের অনেক ম্যাক্সিমাম আপনার মতন মানুষ হয়তো একটু কম, অনেকজনই আছে, 90% 80% ইনভেস্টার্স তারা মানে লসের ভাগিদারি নিতে চায় না। এখন না নিতে চাইলে তো আমরা তো জোর করতে পারবো না। আমরা কিন্তু আন্ডারস্টুড, কথা এটা আমি বলি। জানি যে হ্যাঁ, অনেকেই নিতে আমরা চায় না, কেননা ওদের সাথে তখনই ওই কথা বলি। জিনিসটা বুঝে নেওয়া উচিত যে এটা তো আসলে আপনার বিজনেস হচ্ছে না, এটা আসলে আপনার সুদই হচ্ছে। জাস্ট বোঝানোর জন্য আর কি, বাকি যারা এই আমি প্রসেসটা এখানে বোঝা আপনাকে যাচ্ছে। একটু কারেকশন করতে চাই। আপনি যে লসের ভাগিদারি নিচ্ছেন না, তাই মানে কিন্তু এটা পুরোপুরি সুদ না। কারণ আপনি যদি একটু ভালোভাবে দেখেন, যতটুকু আমার ধারণা, আপনার মুদারাবা, মুশারাকা, আল মুদারাবা, আল মুরাবাহা, এরকম অনেকগুলো সিস্টেম আছে। একটা সিস্টেম আছে যেখানে আপনি তাকে পণ্য কিনে দিবেন, যেটার সাথে আপনার লসের কোনো সম্পর্কই নাই। যদি লসও হয়, আপনার পণ্যর ওই টাকাটা আপনাকে দিতে হবে, এরকম একটা বিষয় আর কি। এটা হ্যাঁ, কিন্তু এটা ঠিক আছে, এটা ঠিক আছে, শরিয়া কিন্তু সিস্টেমে আপনি আছে। তো, কিন্তু এখানে তো বিজনেসে সে পণ্যটা কিনে দিচ্ছে না, তার সাথে না, চুক্তি এখানে হচ্ছে ডিফারেন্ট কাগজে। টাইপস অফ বিজনেস আছে। আপনি কিন্তু বিজনেসকে আগে দেখতে হবে, তো আপনি কি বিজনেসে ইনভেস্ট করতেছেন। বুঝতে এখানে কিছু পারছি, বিজনেস কিন্তু আছে যারা অ্যাট দ্য এন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে ওইটাই বলবে যে আমি তোমাকে পণ্য কিনে দিচ্ছি না, আমি এত টাকা দিচ্ছি, আমি তোমার কাছ থেকে এত পার্সেন্ট নিতে যাচ্ছি। আপনি যেটা বলছেন ওই ওই ফার্স্ট এডটা ওইটা লিগ্যাল, যে আমি যদি তাকে পণ্য কিনে দেই, হ্যাঁ পণ্যর টাকা সে আমাকে ব্যাক করবে, দ্যাটস মাস্ট। ওইটা তখন আসলে
সুদ হয় না, দ্যাটস কারেক্ট, জি অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু জি ওইটা যদি সে না করে দেন ইট ইজ নট আ বিজনেস। জাস্ট জেনে রাখার জন্য, যারা আসলে করবেন তারা বুঝে করেন, এই আর কি। না, থ্যাংক ইউ ফর দি ফর দ্য এক্সপ্লেনেশন। ক্লারিফিকেশন। জি, এটা অবশ্যই আপনি সত্যি কথা বলছেন, এবং আসলে অপশনটা আপনাদের উপরেই, ঠিক আছে। আমরা তো বিভিন্ন বিজনেসের সাথে কাজ করি, এবং অনেস্টলি বলতে গেলে আইসিবি প্রতিনিয়ত এই সিস্টেমস গুলাকে ওই নেট প্রফিট অনুযায়ী 100% শরিয়া সিস্টেমে নিয়ে আসার চেষ্টায় আছি আমরা। আমাদের টিমও এটার জন্য গঠন করা হয়েছে, বাট আসলে বলাটা সোজা, করাটা কঠিন। আমরা কাজ করে যাচ্ছি, একটা সময় ইনশাল্লাহ আমাদের সব বিজনেসে 100% শরিয়া সিস্টেম ভিত্তিক হবে। ভাইয়া এ আহ, ধরনের লিস্ট করার সুযোগ আছে কিনা, যে আপনি যারা শরিয়া মোতাবেক যে লিস্টটা করেন? ভেরি সরি, আমি আসলে বাইরে, একটু নয়েস হচ্ছে। জি, বলেন। এই ধরনের আসলে লিস্ট করে আসলে আপনাদের আমাদের গ্রুপে যদি দেওয়ার সুযোগ থাকে, যে এটা হচ্ছে শরিয়া মোতাবেক এই কোম্পানিগুলো তারা কাজ করতে চাচ্ছে, এবং এরা হচ্ছে পার্শিয়ালি একটা ফিক্সড ইয়েতে যাচ্ছে, একটা ফিক্সড অ্যামাউন্টে যাচ্ছে, যেটাকে সুদের মতো করে ভাইয়া বললেন। আমরাও ব্যাপারটার সাথে পুরোপুরি একমত, কিন্তু আমাদেরও জাস্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যায়। এরকম যদি করতে পারা যায় ভালো হয়। এটা হচ্ছে একটা আমার জাস্ট একটা সাজেশন, যদি করার না, সুযোগ আমাদের থাকে। এটা করা আছে। আপনি যখন আমাদের সাথে ডিসকাস করবেন, একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যখন আমাদের সাথে ডিসকাস করে, সে তো তার প্রেক্ষাপট বলে যে আমি এরকম বিজনেসে ইনভেস্ট করতে চাচ্ছি, তখন তো আমরা ডেফিনেটলি ওই বিজনেসগুলোকে হাইলাইট করে দেই যে আপনি এই বিজনেস, এই 5টা বিজনেসের সাথে আলাপ করতে পারেন, যারা পুরোপুরি শরিয়া ভিত্তিক সিস্টেমে কাজ করছে। আর যারা করছে না, মানে আমরা আমরা ম্যাচ মেকিং করে দেই আর কি, যে যেভাবে বলে আমরা সেইভাবেই কাজ করি। আসসালামু আলাইকুম। স্যার, আমি অনেক সময় ধরে হাত উঁচু করে আছি, বাট একটু তাহলে কোশ্চেনটা করে ফেলি, যেহেতু হ্যাঁ সিরিয়াল হ্যাঁ মেনটেন শিওর করতে ভাইয়া, হবে। শিওর শিওর, আপনি কোশ্চেনটা করে ফেলুন প্লিজ। স্যার, আসলে আমি একটু রিকোয়েস্ট করছিলাম যে আপনাদের ইনভেস্টেড কোনো প্রজেক্টের যদি ব্যাংকেবল বিজনেস প্ল্যান থাকে, বা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করার পসিবল হয়, তাহলে আমরা একটা আইডিয়া পাবো আসলে আমরা কি কি ম্যাট্রিক্স এর উপর বিজনেসটাকে সাজাবো, বা সেই অনুযায়ী আগাবো, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ইন অ্যাকচুয়ালি আপনাদের যদি কোনো স্টেটমেন্ট থাকে বা কোনো আপনাদের ফাইন্যান্সিয়াল হিস্টোরি থাকে যে আপনারা এই সেক্টরে এই ধরনের ইনভেস্টমেন্ট করেছেন এতগুলো প্রজেক্টে বা এই ধরনের, তখন আমরা বুঝতে পারবো যে ব্যাংকে আসা বেটার হবে, বা অন্য কোথাও যাওয়া বেটার হবে, না আপনাদের কাছে আসা বেটার হবে। মানে অ্যাকচুয়ালি আপনাদের জন্য বেস্ট মডেল কোনগুলো, যেগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে বা ইনভেস্টমেন্ট করিয়ে দিতে আপনারা সব থেকে বেশি কমফোর্টের জায়গাটা ফিল করেন। এবং স্যার, আপনি যেটা লিগাল এগ্রিমেন্টের কথা বললেন, যদি পসিবল হয় আজকে যারা আমরা উপস্থিত ছিলাম আমাদের সাথে যদি সেই ফরম্যাটটা শেয়ার করা যায়, তাহলে এটা আমাদের জন্য একটা খুব দারুণ একটা রিসোর্স হবে। দ্যাটস ইট স্যার, নাথিং টু সে মোর অ্যাবাউট দিস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই আকাশ ভাইকে, সেটা হচ্ছে যে প্রথমত লাইক আপনি যদি ডিটেইলড আসলে কথা বলতে চান, তাহলে আপনি আইসিবির অফিসিয়াল নাম্বারে কিংবা আইসিবির ফেসবুক পেজে যোগাযোগ করে আসলে এই ডিটেইলড ইনফরমেশন গুলো পেতে পারেন। আর ইনভেস্টমেন্টের লিগাল ফরম্যাটটা, এটা আসলে কনফিডেন্সিয়াল একটা ব্যাপার। এটা আসলে যখন আপনি যদি আসলে ফাইনালি স্টেটমেন্ট বা অন্য ধরনের রেকর্ড দেখার পরে যদি আপনি ফাইনাল একটা ডিসিশন নিয়ে ফেলেন যে আপনি ইনভেস্ট করবেন, তখন আসলে এই লিগাল ফরম্যাটটা আসলে শেয়ার করাটা না, ঠিক অ্যাজ হবে। এ পার্ট অফ সিএসআর হিসাবে চাচ্ছি, অ্যাজ এ পার্ট অফ সিএসআর হিসাবে আমাদেরকে যদি ফরম্যাটটা দেওয়া হয়, আমরাও মেবি সেই ফরম্যাটের অ্যাকর্ডিং আমাদেরও হয়তো বা এগ্রিমেন্ট পরবর্তীতে সেভাবে করবো, বা ওইটা স্টাডি করে আমরাও ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবো চ্যাট জিপিটির সাহায্যে। যদিও লিগাল টার্মস একজন লয়ারের মাধ্যমেই জানা উচিত, বাট স্টিল চ্যাট জিপিটি আছে, আরো মিডিয়াম থাকে, সো ওই ব্যাপারগুলো সম্পর্কে আমরা আরো বেশি এডুকেটেড হতে পারবো। অ্যাজ এ সিএসআর হিসাবে আমি চাচ্ছি। ওকে ভাই, ওভার টু ইউ শাহনওয়াজ ভাই। সো আপনি যদি এক্ষেত্রে না, কিছু বলেন। আমি সেম জিনিসটাই বলবো। দেখেন, এখানে অনেক কিছু আছে কনফিডেন্সিয়াল বিষয়, এখানে অনেক কিছু আছে যে আমরা ওদেরকেও এগুলা মনে করেন কাজ করে অ্যানালাইসিস করে এগুলো বানাতে হয়েছে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ধারাই আমরা অনেক কিছু কাজ করেছি, এবং এগ্রিমেন্টগুলো আমাদের ওইভাবে রেডি করা। তো এটা আসলে আমরা পাবলিকলি শেয়ার করতে পারছি না, ঠিক আছে। কিছু ধারণা দিতে পারবো আমরা যেভাবে এভাবে করি, যেভাবে বলে আসছি, বাট এটার জন্য আপনাকে ইন পার্সন আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি আসেন, আমরা সকল রকম সহযোগিতা করার চেষ্টাই করবো। আপনার যে যে মানে জানতে চাচ্ছেন সবগুলোতে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা কমেন্টে আরো একটা কোশ্চেন দেখতে পেয়েছি যে আইসিবিতে যে ভেরিফাইড বিজনেস গুলো আছে তারা ইনভেস্টমেন্টের জন্য পোস্ট করে, এবং সেক্ষেত্রে তাদের সাথে সরাসরি কথা বলে ইনভেস্ট করাটা কি নিরাপদ কিনা। সো এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই বিজনেস ওনারদের সাথে কথা বলতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্টের প্রসেসটার জন্য আপনাকে অবশ্যই আইসিবির থ্রুতেই আসলে যেতে হবে, এবং এজন্য আইসিবির অফিসেই আসলে ওই বিজনেস ওনারের সাথে আপনাকে আপনার ডিলটা সম্পন্ন হবে, এবং আইসিবি এখানে মিডিয়েটর হিসেবে কাজ করবে। সো শাহনওয়াজ ভাই, আপনি যদি এক্ষেত্রে কোনো কিছু অ্যাড করতেন। জি জি জি, না আমি সেটাই বলবো। থ্যাংক ইউ, মানে আপনি আমার হয়ে অ্যান্সার করছেন যে আমরা আসলে প্রতি মুহূর্তে
কমিউনিকেশনটার উপরেই ফোকাস করি, যে আমরা অবশ্যই আপনাকে উদ্যোক্তার সাথে কথা বলাই দিব, এবং উদ্যোক্তাদের সাথে আমাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তারা আমাদের বাইরে কোনো কাজ করবে না, না জানায় করবে না। না জানানোই তো এক ধরনের একটা অপরাধ, একটা ইলিগাল জিনিস তো ওখানেই হয়ে গেল। বাট আমরা এরকম কোনো কিছু অ্যালাউ করব না, এবং হচ্ছে যে আমরা জিনিসগুলোকে সবসময় মনিটর করার জন্য কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি কথা বলবেন, আপনি ভিজিট করবেন, আপনি সব করবেন, বাট ডিল মেথড সবকিছু আমাদের মাধ্যমে হবে। আদারওয়াইজ আমরা কিভাবে এনশিওর করবো যে আপনি প্রতি মাসে টাকা পাচ্ছেন নাকি? আমরা কিভাবে এনশিওর করবো বা এই রেসপন্সিবিলিটি নিবো যে আপনি আপনার ক্যাপিটালটা সময় মতন ফেরত পাচ্ছেন? আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই জন্যই তো ওই যে সামির ভাই বলতেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, যেখানে আপনি থাকবেন, উদ্যোক্তা থাকবে, উদ্যোক্তার গ্যারান্টর থাকবে, আমাদের অ্যাটলিস্ট 5 থেকে 6 জন অফিসিয়াল থাকবে, আমি থাকবো। তো এইগুলো সবকিছু মিলেই তো দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্টটা সাকসেসফুল হয় এবং সাকসেসফুল ভাবে রান করে। তো ডেফিনেটলি আমাদের মাধ্যমেই সব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ শাহনওয়াজ ভাই। সো আমরা আজকের ওয়েবিনারের একেবারে লাস্ট স্টেজে চলে এসেছি। সো আমাদের ওয়েবিনারের টাইম ছিল 10টা পর্যন্ত। সো আমরা অলরেডি 15 মিনিট অলরেডি হচ্ছে আমরা পার করে ফেলেছি। স্টিল আমরা দেখতে পাচ্ছি যে 66 জন আমাদের সাথে এখনো যুক্ত আছেন এবং তাদের ইনভেস্টমেন্ট রিলেটেড কোয়েরিজ গুলো নিয়ে আসলে তারা আস্ক করছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে সামনে আসলে আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স নিয়ে আসলে এরকম ইনভেস্টমেন্ট রিলেটেড ওয়েবিনার আরো আয়োজন করব। ইভেন আপনারা এসএমই ইনভেস্টমেন্টের বাইরেও যদি অন্য অপরচুনিটি খুঁজতে চান, আমাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্টের উপরে কোর্স আছে, সেটা আপনারা দেখতে পারেন। এবং আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে সামনে সব ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড আসলে ওয়েবিনার এবং কোর্স নিয়ে আসছি, যাতে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় এবং ইনভেস্টরদের কমিউনিটিতে আমরা আসলে ভূমিকা রাখতে পারি, এবং সেক্ষেত্রে আইসিবিও আমাদের সাথে জয়েন্টলি ইনশাল্লাহ কাজ করবে। সো আর আপনারা যদি আরো ডিটেইলড আপনাদের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা 7 ব্রিজেস ক্যাপিটাল ফেসবুক পেজ কিংবা ইনভেস্টার্স ক্লাব বাংলাদেশ এই গ্রুপে হচ্ছে আপনারা জয়েন করে আপনারা সরাসরি শাহনওয়াজ ভাইকে আসলে তাকে মেসেজ দিতে পারেন কিংবা তাকে কল করতে পারেন, কিংবা সরাসরি আপনাদের লাইক 7 ব্রিজেস ক্যাপিটাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। সো থ্যাঙ্কস ফর জয়নিং এভরিওয়ান। অলরেডি ইটস 10:16 PM, অনেক লেট হয়ে গিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহনওয়াজ ভাইকে আসলে লাস্টে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সামির ভাই, আই রিয়েলি লাভ দ্য সেশন। অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। যদিও আমার মনে হয় যে এই একটা ওয়েবিনারে আসলে সম্ভব না সবকিছু অ্যাড্রেস করা। আই এম ভেরি শিওর যে আপনার আরো কোয়েশ্চেন্স ছিল, কিন্তু আমরা সময়ের সীমাবদ্ধতার কারণে ওগুলো অ্যাড্রেস করতে পারি নাই, বা হোপফুলি নেক্সট আরেকটা সেশন হবে। এবং আমাদের সব পার্টিসিপেন্টসকে অসংখ্য ধন্যবাদ, যারা এত সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে কথা বলেছেন, শুনেছেন এবং ইন্টারাক্ট করেছেন। এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ, আপনাদের সবাইকে আইসিবিতে আমন্ত্রণ, গ্রুপ জয়েন করবেন, আমাদের সাথে থাকবেন, আমরা কি করছি সেটা দেখবেন, আমাদের অফিসে আসবেন, দাওয়াত রইল সবার জন্যই। এবং যে কোনো ফিনান্সিয়াল রিলেটেড হেল্প লাগুক, যে কোনো কোয়েরি থাকুক, আপনারা বিনা মানে ইয়েতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা সবসময় আছি, যোগাযোগে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট আবার আরেকটা ওয়েবিনারে ইনশাল্লাহ দেখা হবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ সামির ভাই এই অপরচুনিটি দেওয়ার জন্য। টুডে আই রিয়েলি লাভ দ্য সেশন। আপনার সাথেও কথা হয়েছে, সবার সাথেই কথা হয়েছে, কিছু কোয়েশ্চেন্স আমরা অ্যাড্রেস করেছি। আমি এটাই চাই যে আমরা স্বচ্ছতার সাথে আগাই, বিজনেসগুলো যেন ভালো করতে পারুক, আমরা যেন ফান্ডিং নিয়ে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এবং ইন্টারেক্টিভ কেয়ার্সের জন্য শুভকামনা। আপনারাও অনেক সুন্দর একটা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, এবং আপনারা লিটারালি গত কয়েক বছরে অনেক অবদান আছে আপনাদের এবং অনেক গ্রো করেছেন। আপনাদের জন্য শুভকামনা। আপনাদের প্রজেক্টগুলো আমার খুব ভালো লাগে, আপনাদের অ্যাক্টিভিটিস আমার খুব ভালো লাগে। আপনাদের জন্য দোয়া রইলো ভাই, আমাদের জন্য দোয়া করবেন, এবং সকলের জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। এতটুকুই বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Shahnawaz bhai, for joining and giving your valuable time, and also এত ভালো ভালো কথা বলার জন্য। সো আমাদের সাথে যারা জয়েন করেছেন সবাইকে বেস্ট উইশেস। ইনশাল্লাহ সামনে ইনভেস্টমেন্ট রিলেটেড আরো ওয়েবিনার আমরা নিয়ে আসবো, ওয়ার্কশপ নিয়ে আসবো। সো টিল দেন প্লিজ ওয়েট। আর আজকের ওয়েবিনারের রেকর্ডিংও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে। সো আজকে যারা আপনারা দেখতে পারেননি, ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। বেস্ট উইশেস এন্ড গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, তাহলে আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ এন্ড দ্য মিটিং। তো ভাই, আল্লাহ হাফেজ।